স্টার্ট হয়েছে। আসসালামু আলাইকুম। পালস নার্সিং কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। আজকে আমাদের হচ্ছে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। নার্সিং পরীক্ষার যেহেতু আর মাত্র মোটামুটি 28 দিনের মতো সময় আছে, এই টাইমটাতে তোমাদেরকে কিভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো, বা বাংলা শুধুমাত্র বাংলার কথা আমরা বলবো না বা ইংরেজির কথা বলবো না, আমরা প্রত্যেকটা তোমাদেরকে পুরা যে পড়াশোনার যে একটা শিডিউল আছে বা তোমাদের যে কিভাবে পড়াশোনা করলে তোমরা ভালো কিছু করতে পারবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা শুরুতে একটু তোমাদের আজকের এই ক্লাসটা একটু তোমরা শেয়ার করে দাও, আর তোমরা একটু মেনশন করো তোমাদের ফ্রেন্ডদের যারা হচ্ছে ক্লাসটা করতে ইচ্ছুক বা যাদের নার্সিং পরীক্ষা দিবে, বা শুধুমাত্র নার্সিং পরীক্ষা দিবে এরকম না, ইংরেজির প্রতি যাদের হচ্ছে দুর্বলতা আছে বা ইংরেজি যারা ভালোভাবে শিখতে চায়, সবার জন্যই আসলে আজকের এই ক্লাসটা। আচ্ছা, তোমরা একটু মেনশন করে দাও ক্লাসটা, আর সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আজকে আমরা ইনশাআল্লাহ 200 জন লাইভে আসলে আমরা ক্লাসটা শুরু করব। এই ক্লাসটা একটু তোমরা শেয়ার করে দাও, আর তোমরা একটু মেনশন করো তোমাদের ফ্রেন্ডদের যারা হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর তোমরা যে যে ক্লাসটা শেয়ার করতেছো সবাই একটু শেয়ার ডান লেখো। ইংরেজির প্রতি যাদের হচ্ছে শিখতে চায় মাহবুব আক্তার সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। নাইমা সুলতানা মিম বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কহনা দাস বলছে নমস্কার ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নাইমা সুলতানা মিম হ্যাঁ হাইলাইট করে দিচ্ছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা একটু মেনশন করো ক্লাসটা। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করো আর মেনশন করে দাও। আর পাশাপাশি আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের কে কোথা থেকে তোমরা ক্লাসটা করতেছো। আমি তোমাদেরকে স্পেশালি শুধুমাত্র ইংরেজি না, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো। যেহেতু হচ্ছে আমি বিশেষ পরীক্ষা দিব, ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা বিষয় জানা আছে। তোমরা একটু বলো যে বাংলাদেশের কে কোথা থেকে তোমরা ক্লাস করতেছো। তোমরা জাস্ট নিজেদের জেলার নামটা একটু লিখে দাও। আমি তোমাদের জেলা সম্পর্কে যতটুকু জানি ইনশাল্লাহ আমি সেটা শেয়ার করব। হতে পারে এরকম যে আজকের ক্লাস থেকে তোমরা সাধারণ জ্ঞানেরও কিছু তথ্য পেয়ে যেতে পারো, কারণ বাংলাদেশটাই এমন 64টা জেলা নিয়ে আমাদের বাংলাদেশ। এখানে হচ্ছে প্রত্যেকটা জেলা নিয়ে কিছু না কিছু কোশ্চেন কিন্তু থাকে বরাবরই। তো তোমরা একটু সবাই একটু বলো যে কে কোথা থেকে ক্লাসটা করতেছো। তোমরা একটু নিজেদের জেলার নামটা বলে দাও, আর পাশাপাশি তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, নাইম আক্তার মিম অনেক মেনশন করছে, ধন্যবাদ তোমাকে। সবাই একটু ক্লাসটা শেয়ার করো, আর সবাইকে একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে, যাতে তোমরা সবাই উপকৃত হতে পারো। আমি চাচ্ছি আজকের ক্লাস থেকে তোমাদের ফ্রেন্ড সহ সবাই যেন উপকৃত হয়। তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটা। আমরা দ্রুতই ক্লাসটা শুরু করে দিব, জাস্ট তোমাদের অপেক্ষায় আছি। লাইভ ক্লাসে একটু বেশি উপস্থিতি আমরা চাচ্ছি। আর কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু তোমরা কমেন্ট করো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছো। তোমরা একটু ক্লাসটা শেয়ার করো আর মেনশন করে দাও। আমরা চাচ্ছি যে তোমাদের যে সামনের যে নার্সিং জার্নিটা, এটা মোটামুটি তোমাদের শেষ পর্যায়ে তোমরা চলে আসছো। তোমরা অনেক প্রিপারেশন নিয়েছো, তোমাদের মোটামুটি প্রিপারেশন শেষের দিকে। আমরা এই যে বাকি যে টাইমটা আছে, এই টাইমটাতে তোমরা কিভাবে এই সময়টাকে ইউটিলাইজ করলে তোমরা ভালো কিছু করতে পারো, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা আমাদের ইংরেজির স্পেশাল একটা ক্লাস হবে। আমাদের ক্লাসের শুরু থেকে এবং শেষ পর্যন্ত তোমরা দেখবা যে আমরা মোটামুটি অনেকে আমাদেরকে বলছে যে প্রিপোজিশনের অনেকের নাকি প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আমি আজকে প্রিপোজিশনের উপরে স্পেশাল আমি ফোকাস করব, যাতে প্রিপোজিশনটা তোমাদের কোনো সমস্যা না থাকে, তোমরা যেন একদম ক্লিয়ার হয়ে যাও এই টপিক সম্পর্কে। নাইমা সুলতানা মিম বলছে শেয়ার ডান, ধন্যবাদ। সবাই তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করলে আমরা পরবর্তী যে ক্লাসটা শুরু করে দিতে পারি ইনশাল্লাহ। ওকে, আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, দেখো আজকে ক্লাসের আমাদের যে এমসিকিউ গুলো আমরা কালেক্ট করছি, সেগুলো হচ্ছে প্রত্যেকটাই তোমাদের বিগত বছরের নার্সিং পরীক্ষায় আসছে, এবং পাশাপাশি এই কোয়েশ্চেনগুলো দিয়ে এই যে প্রত্যেকটা টপিক কিভাবে কভার করা যায় সেটা আমি কিন্তু
রিসার্চ করে গবেষণা করে এই কোশ্চেনগুলো আমি সেট করছি। তো নার্সিং পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যেন ইংরেজির যে ভয়টা আছে সেটা যেন দূর হয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় প্রত্যাশা। তো তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে তাসফিয়া জান্নাত তানহা বলছে পঞ্চগড়। এটা হচ্ছে তাসফিয়া জান্নাত তানহা, তুমি আসলে পঞ্চগড় সম্পর্কে কতটুকু জানো? তুমি জাস্ট একটা শব্দ দিয়ে তোমাদের পঞ্চগড়কে একটু পরিচয় করে দাও, যে কোনটা শুনলে মানুষ আসলে জেলার নাম বললেও যেন সে বুঝতে পারে যে তুমি পঞ্চগড় থেকে ক্লাসে জয়েন হয়েছো। আর আমি কিছু স্পেশাল তথ্য শেয়ার করি যে পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের, যদি তুমি ধরো পঞ্চগড় থেকে একদম আমাদের হচ্ছে কক্সবাজার পর্যন্ত, একদম বান্দরবান পর্যন্ত তুমি চলে যাবা, এটা হচ্ছে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আমাদের দেশটা হচ্ছে, উত্তর থেকে দক্ষিণে এই পর্যন্ত আমাদের দেশটা বিস্তারিত। আর পঞ্চগড়টা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরে একটা জেলা। আর পঞ্চগড়ে আমরা জানি যে ওখানে সবচেয়ে বেশি শীত পড়ে। তোমরা জানো কি না যে 1905 সালের দিকে মাত্র 1.5 ডিগ্রি তাপমাত্রা উঠছিল, কিন্তু পঞ্চগড়ে সবচেয়ে শীত পড়ছিল। এটা হচ্ছে ওরকম একটা জায়গা। আর ওইখান থেকে আসলে অনেক সুন্দর একটা জেলা পঞ্চগড়। ওইখান থেকে কিন্তু তুমি ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবা, যেটা হচ্ছে আমাদের দেশে নয়, এটা হচ্ছে আমাদের হিমালয় পর্বতেরই একটা শাখা। ওটা হচ্ছে আমাদের ভারতের যে শিলং বা শিলিগুড়ি, দার্জিলিং এর ওই পাশে কিন্তু অবস্থিত। ওটা খুব সুন্দর দেখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে অনেকে অনেক জায়গা থেকে তোমরা যুক্ত হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। পূজা বর্মন নরসিংদী থেকে, তারপর হচ্ছে অনেকেই জয়েন হয়েছে অনেক দূর দূরান্ত থেকে। নওগাঁ থেকে আছে, হ্যাঁ নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার। তোমরা কি জানো যে বৌদ্ধবিহার কাকে বলে? বৌদ্ধবিহার জিনিসটা কি? নিহারিকা নিঃসাত নিহা। তুমি একটু জানাও যে তোমাদের নওগাঁর আসলে স্পেশাল কি আছে? তোমরা কি চেনো? গোস্তমহাটির মোড় চেনো নওগাঁর? আর নওগাঁ কিসের জন্য বিখ্যাত তুমি জানো? একটু কমেন্ট করো। অনেকেই দিকে অনেক জায়গা থেকে তোমরা যুক্ত হয়েছো। কুড়িগ্রাম থেকে, হ্যাঁ তুমি অনেক আসলে লাখি। ফারহানা খন্দকার, ফরহাদ খন্দকার কুড়িগ্রাম থেকে। আশা করি তোমাদের জেলায় হচ্ছে চায়নার যে প্রজেক্ট আছে এটা তোমাদের জেলায় হবে, হসপিটালটা, এটা আমরা আশা করতেছি। আর কুড়িগ্রামের উপর দিয়ে কিন্তু অনেকগুলা নদী প্রবাহিত হয়েছে। নদীটা একটু নাম বলো, কুড়িগ্রামের কোন জেলায়, ওই জেলাতে কোন নদীটা প্রবাহিত হয়েছে? সাইবার সিটি চা পাতার জন্য বিখ্যাত, সুবর্ণা বৈদ্য রায়। হ্যাঁ, আমরা অলরেডি বুঝে গেছি যে তুমি কোথা থেকে। অবশ্যই তুমি সিলেট অথবা কি সিলেটে থেকে তুমি বলতেছো। ওকে, দেখো আমরা কমেন্ট করার পাশাপাশি আমরা ক্লাসে চলে যাই। আর তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও সবাই। ক্লাসটা খুব সুন্দর একটা ক্লাস হতে যাচ্ছে। দেখো আমাদের 1 নাম্বার কোশ্চেনে যদি আমরা চলে যাই, এই 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা তোমরা একটু করো। এখানে দেখো কি অ্যান্সারটা হবে তোমরা বলে দাও, তারপর আমরা নেক্সট হচ্ছে এটার প্রত্যেকটা ব্যাখ্যা সহ আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। তোমরা এই 1 নাম্বার কোশ্চেনের উত্তরটা বলো, আমি ব্যাখ্যা সহ সমাধান করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, নরসিংদী থেকে অনেকে কমেন্ট করছো। কুমিল্লা থেকে, হ্যাঁ কুমিল্লা সম্পর্কে ফাহমিদা আক্তার লিখছে কুমিল্লা থেকে। কুমিল্লায় কিন্তু বিখ্যাত অনেক কিছু আছে। কুমিল্লায় বিখ্যাত অনেক কিছু আছে, যেমন আমরা যদি বলি ময়নামতি, এটা কিন্তু কুমিল্লায় অবস্থিত, খুবই বিখ্যাত একটা জায়গা। হ্যাঁ, পাপিয়া আক্তার, নওগাঁ অনেক সুন্দর একটা জায়গা। নওগাঁ অনেক সুন্দর একটা জায়গা, 11টা জেলা নিয়ে নওগাঁ কিন্তু গঠিত। তোমরা জানো কি না? অনেকেই কমেন্ট করতেছে চাঁদপুর থেকে। চাঁদপুর তো ইলিশের জন্য বিখ্যাত, এবং এই চাঁদপুরে কিন্তু বাংলাদেশের যে পদ্মা এবং মেঘনা, এই 2টা নদী কিন্তু একদম চাঁদপুরে এখানে এসে যুক্ত হয়েছে। এগুলো তোমরা একটু মনে রাখবা, কোন নদী কোথা থেকে চলে গেছে। আচ্ছা দেখো, আমাদের ক্লাসে চলে যাই আমরা। আমাদের 1 নাম্বার কোশ্চেন আনসারটা একটু সবাই করো, দেখি তোমরা কতটুক ইংরেজিতে তোমাদের অবস্থানটা কোথায়, আমি একটু দেখে নেই। তোমরা 1 নাম্বার কোশ্চেনের আনসারটা করো। আটকে যাচ্ছে, ক্লাস আটকে যাচ্ছে বারবার। তোমরা 1 নাম্বার কোশ্চেনের আনসারটা করো। হ্যাঁ, অনেকে বলতেছে এ। হ্যাঁ, আমি জানি তোমাদের এরকম হবে। আসলে তোমাদের হয়েছে কি, তোমরা বেসিক বিষয়গুলো জানো, বাট আসলে ইংরেজির যে ডিপ বিষয়গুলো জানতে হবে এটা অনেকেই তোমরা জানো না। জাস্ট বেসিক বুঝলে কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সার করা যায় না। তোমরা এখানে অনেকেই ভুল তথ্য দিচ্ছ। আশা করি তোমরা প্রায় 80% ভুল তথ্য দিচ্ছ। এখানে 80% তোমরা ভুল করতেছো এই কোশ্চেনটাতে, কারণ তোমাদের গতানুগতিক হচ্ছে যে ইংরেজিটা জানো, তোমরা সেই গতানুগতিক ইংরেজি থেকে কিন্তু তোমরা এটা অ্যান্সার করতেছো। এটা তোমরা যারা বলতেছো এমাং, তোমাদের আসলে ইংরেজির লেভেলটা হচ্ছে মোটামুটি আমি ধরতে পারি 60%, কিন্তু এটাকে আমাদের 100% নিতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে একটু ডিপলি চিন্তা করতে হবে, একটু ডিপলি ভাবতে হবে। তোমরা একটু এটা অ্যান্সারটা করো, আর আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে অনেকেই বলতেছে যে এটার অ্যান্সার হবে এমাং, বাট আসলে এটার অ্যান্সার কিন্তু এমাং হবে না। কেন হবে না আমি বলি। আমাদের গতানুগতিক নিয়ম হচ্ছে যে আমরা বলি যে যদি 2 এর অধিক যদি
দুইয়ের অধিক যদি আমরা কিছু পাই সেক্ষেত্রে আমরা অ্যান্সার করি অ্যামাং, এটা আমাদের শেখানো হয়েছে বা এটা আমরা জানি। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুইয়ের অধিক হলে সেটা অ্যামাং দিতে আমরা পারবো না। এখানে একটা বিষয় আছে দেখো, বেলজিয়াম, অস্ট্রিয়া, ফ্রান্স, তিনটা রাষ্ট্রের কথা এখানে বলা হইতেছে যে লুক্সেমবার্গ ড্যাশ বেলজিয়াম, অস্ট্রিয়া, ফ্রান্স। লুক্সেমবার্গটা হচ্ছে তিনটা দেশের মাঝখানে অবস্থিত, এটা বলা হইতেছে। এখন যদি তুমি একটু খেয়াল করো যে এই লুক্সেমবার্গটা আসলে মূলত কোথায়, এটা আমরা জানি যে ইউরোপ মহাদেশের ভিতরে লুক্সেমবার্গ হচ্ছে ছোট্ট একটা দেশ। এটার পাশাপাশি তিনটা রাষ্ট্র কিন্তু এটার পাশে আছে, এটার মাঝামাঝি একটা জায়গা হচ্ছে কি লুক্সেমবার্গ। সেক্ষেত্রে দেখো যে লুক্সেমবার্গ কিন্তু মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত, লুক্সেমবার্গ। আর এখানে দেখো আরেকটা বিষয় যে এই তিনটা যে নাম আছে, নাউন আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রপার নাউন, এগুলা প্রত্যেকটাই হচ্ছে কি প্রপার নাউন। তাহলে প্রপার নাউন যদি হয়, পাশাপাশি যদি আমরা দেখি যে দুই বা দুইয়ের অধিক প্রপার নাউন যদি আমাদের বসে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যামাং বলতে পারবো না, এটাকে আমাদের বিটুইন দিতে হবে। এই বিষয়টা একটু খেয়াল করবা যে অ্যামাং আমরা কখন দিব। যদি আমি বলি যে অ্যামাং 4 স্টুডেন্টস, এরকম যদি হয় যে অ্যামাং 4 স্টুডেন্টস, খেয়াল করে দেখো 4 স্টুডেন্টস, এটা কি হইতেছে যে এই যে 4 জন স্টুডেন্টের কথা বলা হইতেছে, এখানে কিন্তু 4 জন স্টুডেন্ট সম্পর্কে আমরা বলতেছি না যে এই 4 জন স্টুডেন্ট রহিম, করিম বা জনি বা জ্যাক, এরকম কিছু বলি নাই। যদি ওরকম বলতাম যে 4 জন স্টুডেন্ট আলাদা আলাদা প্রপার নাউন, সেক্ষেত্রে আমরা কিন্তু এই বিটুইনের বিষয়টা চলে আসতো। বাট যেহেতু আমাদের 4 স্টুডেন্ট বলতে 4 জন স্টুডেন্টের মাঝে বোঝাচ্ছে এবং 4 জন স্টুডেন্ট আলাদা পৃথকভাবে বলা নাই, এই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইয়ের অধিক বোঝালে এমন ব্যবহৃত হবে এরকম ক্ষেত্রে। বাট যখন তুমি দেখবা যে এরকম বেলজিয়াম, অস্ট্রিয়া, ফ্রান্স, এরকম তিনটা বা তারও বেশি অধিক রাষ্ট্র বা অধিক প্রপার নাউন যদি বসে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যামাংটাকে ইউজ করবো না, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি বিটুইন। তোমরা যদি ক্লিয়ার কোশ্চেনটা বুঝে থাকো তাহলে তোমরা একটু বলো যে 1 নাম্বার কোশ্চেনটা যদি তোমরা ক্লিয়ার হয় তাহলে তোমরা একটু ডান লেখো। আজকের ক্লাসটা অনেক সুন্দর একটা ক্লাস হবে, তোমরা একটু বেশি বেশি শেয়ার করে দাও, অনেকে আফসোস করবে ক্লাস শেষে, তোমরা একটু শেয়ার করে দাও। আর তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ একটু লেখো, ইনশাল্লাহ তোমাদের সাধারণ জ্ঞানের কিছু অংশ আজকে কভার হবে আশা করি। হ্যাঁ, অনেকেই বি আনসার দিচ্ছে, ধন্যবাদ তোমাদেরকে। এটা আসলে বিটুইন হবে। এরকম অনেক কোশ্চেন কিন্তু এরকম একটু পেঁচিয়ে দেয়, যেটা তোমরা ভুল করে বসো যে দুইয়ের অধিক হইলে সেটা অ্যামাং হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এখানে খেয়াল করবা যে তিনটাই কি আছে, প্রপার নাউন আছে। আর প্রপার নাউনটা আমি বলি যে প্রপার নাউন জিনিসটা কি, যদি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের স্পেসিফিক কোনো নাম বোঝায়, নির্দিষ্ট করে যদি বলা হয়, সেটাকে বলা হয় প্রপার নাউন। যেমন হতে পারে ঢাকা, ঢাকা হতে পারে, অথবা আমি একটা স্পেসিফিক যদি নাম বলি যে সালাম, সেক্ষেত্রেও কি এগুলো প্রত্যেকটা কিন্তু প্রপার নাউন। কেন প্রপার নাউন? কারণ আমি যদি সালাম বলে কাউকে ডাকি, শুধুমাত্র সালামই শুনতে পাবে, ওইখানে কিন্তু অন্য কোনো মানুষ এই আমার ডাকের উত্তর দিবে না, কারণ তার নাম অন্য একটা নাম। তোমাকে ক্লিয়ার এই বিষয়টা, প্রপার নাউন বিষয়টা ক্লিয়ার? সেম ভাবে দেখো তিনটা আলাদা আলাদা রাষ্ট্রের কথা বলা হইতেছে, আলাদা আলাদা দেশ, এরকম কোশ্চেন কিন্তু আসে। এটাও কিন্তু নার্সিং পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসছে। এটা ফারজানা মিম বলছে ভোলা, ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, এটা তোমরা একটু খেয়াল রাখবা যে ভোলা হচ্ছে কি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এবং ভোলার ভিতরে কিন্তু শাহবাজপুর এবং অনেক কিছু আছে, ইলিশা ওয়ান নামের একটা হচ্ছে গ্যাস ক্ষেত্র কিন্তু সাম্প্রতিককালে এই ভোলাতে আবিষ্কৃত হয়েছে। এবং কি ভোলায় যদি তুমি যাইতে চাও, এই জেলায় যেতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে নদী পথে যাইতে হবে বা পানি দিয়ে যাইতে হবে, তুমি সড়ক পথ আসলে এখানে যাওয়ার কোনো উপায় নাই। আয়েশা সিদ্দিকা বলছে শেরপুর, হ্যাঁ শেরপুর হচ্ছে ছোট্ট একটা জেলা, এটা জামালপুরের পাশে, তোমরা একটু খেয়াল করে দেখো, ময়মনসিংহ এবং জামালপুরের মাঝখানে একটু উপরের দিকে শেরপুর একটা জেলা। শেরপুরের একটা জায়গা নাম হচ্ছে নালিতাবাড়ি বা এরকম কিছু একটা জায়গা, বর্ডার অঞ্চল, খুব সুন্দর। তোমরা এটা একটু কোশ্চেন অ্যান্সার দাও। পাবনা থেকে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনাতে অবস্থিত, ঈশ্বরদীতে, এগুলো একটু মনে রাখবা। 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। এবং কি এটার জ্বালানি হচ্ছে কি ইউরেনিয়াম 235, মনে রাখবা। আচ্ছা, তারপরে হচ্ছে আরাফাত রহমান বলছে ভাই আমি গড় থেকে। অবশ্যই, এটা তো আরো ভালো, তুমি বাইরে গেলে অনেক বিপদ হতে পারে, ঘরে থাকাই ভালো। দেখো এই কোশ্চেনটা যদি তোমাদের ক্লিয়ার হয়, তোমরা এটা একটু বলো যে ডান, ডান লেখো তোমরা। খাগড়াছড়ি, ওয়াও একটা জেলা। পার্বত্য চট্টগ্রাম হচ্ছে কি তিনটা জেলা নিয়ে কিন্তু পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। ওকে, তোমরা এটা ক্লিয়ার কিনা বলো, যদি ক্লিয়ার হয় আমি নেক্সটটা চলে যাচ্ছি।
এখানে কিন্তু তিনটা প্রপার নাউন, এই কারণে হচ্ছে কি দুইয়ের অধিক থাকা সত্ত্বেও এটা বিটুইন হবে অ্যান্সার। ওকে, শাকির আহমেদ মুন্নি বলছে জি ডান, মাহবুবা আক্তার বলছে ডান, লামি আহমেদ নূর বলছে ডান। সিলেট থেকে আফরা ইবনাথ, সিলেট তো অনেক সুন্দর একটা জায়গা, শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহিদের জায়গা ওইটা। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এটা আমি জানি তোমরা অনেকে এই কোয়েশ্চেনের আনসার পারবা, বাট এটা আমি ব্যাখ্যা সহ বিষয়টা আমি বুঝাবো যে কেন এটা হয়। মুখস্থ করলে অনেক সময় কি হয়, একটু মিস্টেক হয়ে যায় আর কি, এখানে খুব কাছাকাছি অপশনগুলো দেওয়া থাকে। এটা আনসার করো তোমরা, 2 নম্বর কোশ্চেন আনসারটা করো। তোমরা একটু লাইভটা শেয়ার করো, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করো। কে কোথায় কি করতেছে দেখার বিষয় না, ক্লাসে যুক্ত হতে বলো, সবাই যেন ক্লাসে যুক্ত হয়। আর তোমাদের কোনো বিষয় সম্পর্কে যদি জানার থাকে তোমরা কমেন্ট করো। নেত্রকোনা অনেক সুন্দর একটা জেলা, হবিগঞ্জ এবং ময়মনসিংহের মাঝখানে একটা জেলা, এটা ম্যাপ তোমরা বের করে দেখো আমার কথা মিলতেছে কিনা। টাঙ্গাইল থেকে অনন্যা দেবনাথ, আমার বাসা আসলে টাঙ্গাইল, দেখে ভালো লাগলো যে আমার নিজ জেলা থেকে অনেকে ক্লাস করতেছে। অনন্যা দেবনাথ, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা সবাই চান্স পাবে আমি আশা করি। নার্সিং পরীক্ষা কিন্তু খুব কঠিন একটা পরীক্ষা, বিষয়টা এমন না। তোমরা যদি একটু ভালোভাবে সিরিয়াসলি পড়তে পারো কোনো ব্যাপার না, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে ইনশাল্লাহ সবারই। আচ্ছা, অনেকে বলতেছে 2-এর খ হবে। ওকে, আমি জানি এটার কোশ্চেন তোমরা পারবা, বাট একটু ব্যাখ্যা দিই কেন হবে। এখানে একটু খেয়াল করে দেখো, দা ইস্ট, আর এখানে আছে শুধু ইস্ট, এখানেও শুধু ইস্ট লেখা। আমরা জানি যে এখানে কিন্তু আর্টিকেলের একটা বিষয় আছে, যদিও কোশ্চেনটা হচ্ছে ট্রান্সলেশন, বা ট্রান্সলেশন কিন্তু এখানে আর্টিকেল ঘটিত একটা ট্রান্সলেশন। এর আগে দেখো একটা দা আছে। আমরা জানি যে পৃথিবীতে যে জিনিসটা অদ্বিতীয় মানে একটাই আছে, সেটার আগে কিন্তু আমরা দা বসাইতে পারি। যদিও কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা বলবো না। আমরা 95% যে ঘটনাটা ঘটে, যে যেটা পৃথিবীতে অদ্বিতীয় মানে একটাই আছে, সেটার আগে দা বসে। দেখো, ইস্ট মানে পূর্ব একটা দিক, পৃথিবীতে পূর্ব দিক একটাই, পশ্চিম আরেকটা দিক, কিন্তু উত্তর আরেকটা, দক্ষিণ আরেকটা। তো এরকম ক্ষেত্রে আমরা কি দা বসাই। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে দা নাই মানে কি এটা ভুল, এখানেও দা নাই এটা ভুল, এই দুইটার ভিতরে যে কোনো একটা হবে, এটুকু আমরা শিওর। বাট কথা হচ্ছে যে খর গড় ভিতরে কোনটা আসলে অ্যান্সার হবে। এক্ষেত্রে আমরা দেখবো যে দা সান, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা তো জানো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তৃতীয় তোমার আমি আমরা বা তুমি তোমরা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলি, থার্ড পারসন বলি। আর তাদের ভিতরে যদি সিঙ্গুলার হয় মানে একক বোঝায়, সেক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি। সান বলতে এখানে সূর্যের কথা বলা হইতেছে, আর পৃথিবীতে সূর্য হচ্ছে একটাই, তাই না, মহাবিশ্বের সূর্য একটাই। তো এই যেহেতু এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই এর সাথে কি হবে, এস বাই এ যোগ হবে ভার্বের সাথে। এই যে দেখো এখানে এস আছে, এর মানে কি এটাই অ্যান্সার হবে, এখানে কিন্তু এস নাই। দেখো তোমরা এই বিষয়টা এভাবে পড়ছো কিনা, তোমরা এটা এভাবে পড়ছো কিনা একটু বলো। কক্সবাজার থেকে একজন বলছে, কক্সবাজার হচ্ছে পৃথিবীর ভিতরে যদি আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে আমাদের কক্সবাজার নামটা বলতে হবে এবং খুলনার নামটা বলতে হবে। কেন বলতে হবে, কক্সবাজারের যে 120 কিলোমিটার যে আমাদের সমুদ্র সৈকতটা আছে, এটা হচ্ছে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে হচ্ছে কি এটা সবচেয়ে বড় সি বিচ, এরকম কিন্তু না, এরকম লম্বা তুমি কখনো সি বিচ পৃথিবীতে আর কোথাও পাবা না। আর কক্সবাজারের মহেশখালীতে কিন্তু অনেকগুলো প্রজেক্ট শুরু হয়ে গেছে, এগুলো তোমরা একটু খেয়াল রাখবা, সাধারণ জ্ঞানে চলে আসবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মহেশখালীতে, এটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, দিনাজপুর থেকে বলছে, দিনাজপুর তো আরো সুন্দর একটা জায়গা, কান্তজির মন্দির আছে, তোমরা গেছো কিনা, অনেক সুন্দর একটা জায়গা ওটা। বাংলাদেশ পুরাটা আসলে সুন্দর, স্পেসিফিক আমি কোন জেলার কথা বলবো বুঝতেছি না। আচ্ছা, তারপরে দেখো যে এই কোশ্চেন তোমাদের ক্লিয়ার কিনা। এই কোশ্চেনটা ক্লিয়ার হইলে আমরা নেক্সট ক্লাসে নেক্সট কোশ্চেনে চলে যাব। আর তোমরা একটু সবাই ক্লাসটা শেয়ার করো এবং কি মেনশন করে দাও, কারণ আমি চাচ্ছি যে সবাই উপকৃত হোক। তোমরা তো আসলেই সবাই হচ্ছে জেনজি, তোমরা অনেক শুধুমাত্র হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট না বা নিজের আত্মকেন্দ্রিক না, তোমরা এই বিষয়টাকে সরিয়ে দাও, সবাই যেন উপকৃত হয়। কুতুবদিয়া থেকে তোমাদের অনেকে হয়তো জানো না যে কুতুবদিয়া জায়গাটা কোথায়। এটা কিন্তু হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে চট্টগ্রামের একটা দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ। আর কুতুবদিয়া একটা বাতিঘর ছিল অনেক আগে ব্রিটিশ আমলে, ওইটা দেখে আসলেই জাহাজের নাবিকরা দিক নির্ণয় করতো যে আমাদের এই চট্টগ্রাম বন্দরটা কোন দিকে। এই যে সন্দীপ বলতেছে সব চট্টগ্রামের, এত দূর তোমাদের বাসা। আচ্ছা,
তারপরে দেখো এই ক্লাসটা ক্লিয়ার, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা। কহন আদাস বলছে ক্লিয়ার, কহন আদাস অনেক অ্যাক্টিভ, প্রায় কমেন্ট করো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, নরসিংদীর কথা বলা হইতেছে। আসলে নরসিংদীতে আমি যতদূর জানি ওখানে হচ্ছে মনে হয় কলা বিখ্যাত সম্ভবত নরসিংদীতে। আর নরসিংদী কিন্তু ঢাকা বিভাগের একটা জেলা নরসিংদী। আর নরসিংদীতে একটা হচ্ছে জুট হচ্ছে একটা ইন্ডাস্ট্রি আছে, আমার যদি ভুল না হয় এরকমটা থাকার কথা। সিরাজগঞ্জ থেকে, আমাদের টাঙ্গাইলের পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জে তো অনেক কিছু আমরা দেখতে পাই। ওইখানে হচ্ছে যমুনা নদীর পাড়ের একটা জেলা, এবং কি সিরাজগঞ্জে কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সে কিন্তু আসলে তার বাসা ওইখানে। আচ্ছা, বাতি করার জন্য বিখ্যাত কুতুবদিয়া, হ্যাঁ আমি ঠিকই বলছিলাম তাইলে। আচ্ছা দেখো এটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাব। হ্যাঁ, নওগাঁ আসতেছে বারবার, নওগাঁ থেকে অনেকেই তোমরা আসছো দেখি। নওগাঁয় অনেক 11টা জেলা আছে, দেখো ঠিক 11টা উপজেলা নিয়ে নওগাঁ গঠিত। আর সান্তাহার থেকে ডিরেক্ট কোন দিকে যাইতে হয় নওগাঁয়? সান্তাহার থেকে পশ্চিম দিকে যাইতে হয়, একদম প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগে বোধ হয়। আচ্ছা, তারপরে দেখো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। এটার অ্যান্সার করো, এটা কি হবে? এটার অ্যান্সার করো, এটা কি হবে? আশা করি সবাই অ্যান্সার করবা, তোমাদের ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই, বাট অ্যান্সার করতে হবে তোমাদের। আমি একদম প্রত্যেকটা কমেন্ট পড়তেছি। কলা লটকন, আচ্ছা কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ হচ্ছে বাংলাদেশের একটা হচ্ছে হাওর অঞ্চল, যেখানে হচ্ছে অনেক বেশি নিচু এলাকা, তো ওইখানে অনেক বেশি পানি হয়, বিল হাওর টাওয়ার বেশি থাকে। ওইখানে ইদানিং একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে ওই কিশোরগঞ্জে হচ্ছে অনেক বন্যা হয়েছিল। কারণটা হচ্ছে কি, প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। ওইখানে একটা রাস্তা হয়েছে হাওরের উপর দিয়ে, বড় একটা রাস্তা করছে, যে কারণে পানিগুলো যাইতে পারে না, পানিগুলো ব্লক হয়ে গেছে, এই জন্য অনেক প্রবলেম হয়েছে এখানে। তামান্না ইসলাম সুরভি, হ্যাঁ তোমার কমেন্ট অবশ্যই পড়বো। আচ্ছা, ইংলিশ লিটারেচার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পড়িয়ে দিয়েন ভাই, অনেক ধন্যবাদ, এই ভালো একটা টপিক বলছো। ইংলিশ লিটারেচার তো আরো অনেক সুন্দর, অনেক মজার একটা টপিক। আমরা যদি দেখি, তোমরা কি বলতে পারবা যে বার্ড অফ অ্যাবন কাকে বলে? এটা কিন্তু ইংলিশ লিটারেচারের একটা টপিক। বার্ড অফ অ্যাবন কাকে বলা হয় এবং কেন বলা হয়? তোমরা যদি কেউ জেনে থাকো এটা অ্যান্সার দাও। ওকে, অনেকে বলতেছে তোমরা, ঘুমন্ত রাজকন্যা বলছে বি, হিজাবি কোয়েন বলছে বি, শেষ রাত্রিকন্যা বলছে এ। আচ্ছা, কেউ বলতেছে বি, কেউ বলতেছে এ, আসলে হবেটা কি একটু খেয়াল করে দেখো। এখানে আসলে এই বিষয়টা যে বুঝতে পারবে নেইদার আর হচ্ছে ন, সেটা অ্যান্সার করতে পারবে। আমি এর আগে একটা ক্লাস আমি করাইছি, তোমরা যদি ওই ক্লাসটা কেউ করে না থাকো তোমরা এই ক্লাসটা করে আসবা। ওই ক্লাসে আমি বলছি যে এটা একটা হচ্ছে কনজাংশন, নেইদার কনজাংশনটা কেমন, নেইদার ডট কি নর, এরকম ছিল তাই না? তোমরা কিন্তু এটা পড়ছো ইন্টারমিডিয়েটে। এইটা বলতে বোঝায় যে এরপর আরো কিছু হবে, এগুলাকে বলা হয় ডবল কনজাংশন। যদি ডবল কনজাংশন কখনো তুমি দেখো, তাহলে টোটালটা কিন্তু কি, এই পর্যন্ত কিন্তু এটা সাবজেক্ট, নেইদার জেন নর কিছু একটা বসবে, টোটালটা হচ্ছে সাবজেক্ট। আর আমরা জানি যে সাবজেক্টের ভিতরে যতগুলা শব্দ থাকবে প্রত্যেকটা সাবজেক্টিভ হইতে হবে। যদি কোনো নাউন বা প্রোনাউন আসে সেক্ষেত্রে সেটাকে কি করতে হবে, সাবজেক্টিভ ফর্মে আসতে হবে। তাহলে এখানে দেখো সাবজেক্টিভ ফর্মে যদি আসে, এখানে সাবজেক্টিভ ফর্ম কোনগুলো আছে? আমরা জানি যে মিটা হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, এই মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই, তাই না? আর হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এর মানে এটা হইতে পারবে না, এটাও হইতে পারবে না। কারণ কি, এখানে বলা হইতেছে নেইদার জেন নর ড্যাশ হ্যাভ বিন টু দ্য অপেরা, মানে আমরা জেন এবং আমি কেউই কি করিনি, কখনো অপেরাতে যাইনি। তাহলে এখানে খেয়াল করো যে হ্যাভ বিন টু দ্য অপেরা মানে অপেরাতে যায়নি, কেউই যায়নি। নর মানে কি, এখানে এই দুজনের একজন আমাদের যায় নাই। সেক্ষেত্রে দেখো যে দুইজনেই সাবজেক্ট, জেনও সাবজেক্ট, এখানে যেটা বসবে এই জায়গাটাতে সেটাও সাবজেক্ট হইতে হবে। তাহলে এটার এটা তো ভুল। আই বা হির মধ্যে কোনটা বসবে এটা তোমরা একটু আমাকে বলো, এটা তোমরা একটু শিওর হও যে আই বা হির কোনটা হবে। আচ্ছা, অনেকে নাকি কারেন্ট চলে গেছে, আসলে প্রবলেম হচ্ছে কারেন্টের ইদানিং। আচ্ছা, তোমরা একটু বলো এটা অ্যান্সার কি হবে। আচ্ছা, অনেকে বলছে আই, আবার কেউ বলছে হি। এখানে একটু খেয়াল করবা যে এই যে হিট হ্যাপটা আছে, হ্যাপটা দেখে বুঝতে পারবা যে এটার সাথে কি হবে। যদি তুমি হি বসাইতে, আমরা জানি যে হি এর পরে কি বসে, হি এর পরে কিন্তু আমরা জানি যে হ্যাজ বসাইতে হবে। সেক্ষেত্রে এখানে আছে কি হ্যাভ, এর মানে কি অ্যান্সার কি হবে, নেইদার জেন নর আই হ্যাভ বিন টু অপেরা, মানে কি জেন এবং আমি কেউই কি করিনি, অপেরাতে যাইনি। ওকে, তোমরা কি এটা ক্লিয়ার?
হ্যাঁ অনেকেই আই হবে বলছো। মাহবুবা আক্তার, সোমাইয়া জান্নাত, মনিরা আক্তার, দিশা রয়, নাইমা সুলতানা মিম। হ্যাঁ নাইমা সুলতানা মিম, তোমাকে ধন্যবাদ, তুমি এর আগেও কমেন্ট করছো, তোমার ক্লাসের প্রতি আগ্রহ আছে। আচ্ছা লেখার রংটা চেঞ্জ করতেছি। ওকে আমরা এটা দিয়ে ট্রাই করি, দেখি কেমন হয়। ওকে এটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কহনা দাস বলছে আয়ের সাথে হ্যাভ হয়, হিয়ের সাথে হ্যাজ হয়। গুড, আই হবে ক্লিয়ার। একটু বেশি বেশি তোমরা কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে প্রবলেম কত পার্সেন্ট স্টুডেন্টের প্রবলেম আছে এটাতে। আচ্ছা একজন বলছে হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ আমাদের বিখ্যাত একজন মানুষ আছে তাই না, অনেক বিখ্যাত সে ফুটবলের জন্য, তার অনেক অবদান আছে বাংলাদেশের ফুটবলে। তার নামটা একটু তোমরা বলো, হবিগঞ্জের সন্তান। ওকে এই কোয়েশ্চেনটা একটু দেখো। দ্য পারসন হু স্যাক্রিফাইস হিজ অর হার লাইফ ফর দ্য সেক অফ হিজ হার কান্ট্রি ইজ এ ড্যাশ। এটা দেখো বেচে নার্সিং 15-16 কিন্তু আসছে। এটা কি হবে বলো? আর পাশাপাশি ক্লাসের শেষে কিন্তু আমরা চমক দেখাবো প্রিপোজিশনের উপরে, একদম সুন্দর একটা ক্লাস থাকবে, একটু শেষ একটু পরেই আসবে। সবাইকে এই জন্যই বলতেছি একটু মেনশন করো, যারা যারা ক্লাসে এখনো যুক্ত হয় নাই সবাই যেন যুক্ত হয়ে যায়। প্রিপোজিশনের উপরে আমি স্পেশাল কিছু আর্ট করবো এখানে একটু পরে। আচ্ছা কহনা দাস বলছে ক্লিয়ার, মনিকা জাহান ক্লিয়ার, রূপকথা রাজকুমারী ক্লিয়ার, নাইমা সুলতানা মিম ক্লিয়ার, অনেকেরই ক্লিয়ার। সঞ্জিতা তাবাসুম ওয়ালাইকুম আসসালাম। মনিকা জাহান, হ্যাঁ মনিকা জাহান আসলেই সবার কমেন্ট তো পড়ার সুযোগ হয় না, ক্লাস এখানে ক্লাস নিতে গেলে অনেকগুলো কমেন্ট চলে যায় আর কি। ওকে তাহমিনা ইসলাম শরবি বলছে 4-এর এ হবে। ওকে ফারহানা জেরিন বলছে এ হবে। শাকিরা আক্তার মুন্নি বলছে এ হবে। আচ্ছা হাইতে বিন আইদা অনেক রকম তুমি মেনশন করছো, ধন্যবাদ। আচ্ছা ক্লাস তো দেখা যাচ্ছে মনে হয়, প্রবলেম হওয়ার কথা না। এটার একটু অ্যান্সার করো এটার। অনেকে বলতেছে এ, দেখছো তোমাদের একটু কোশ্চেনটা না বুঝতে পারলেই কিন্তু ভুল হয়ে যাচ্ছে, একটু সতর্কতা থাকবা। ইংরেজির বিষয়টা হলে বুঝতে হবে, বুঝতে পারলে ইংরেজিতে একদম ফুল মার্ক তুমি উঠাইতে পারবা। ইংরেজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যে তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি মানে কি বলবো এটারে ঘুমায় ঘুমায় পরীক্ষা দিবা, দেখবা যে তোমার সব হয়েছে। আর যে বুঝতে পারবে না সে একদম অনেক কষ্ট করে কিন্তু আসলে মার্ক উঠাতে পারবে না। অনেকেই বলতেছে এ হবে। আচ্ছা যারা এ বলতেছে কোনো সমস্যা নাই, তাদের যা হচ্ছে অর্থগত একটা ভুল হচ্ছে যে তোমরা বুঝতেছো না যে বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে। আচ্ছা তোমরা এখন এটা অফ করে পরের অপশনগুলোতে যাও। এ ভুল, এ হবে না। এই হচ্ছে ইংরেজির অবস্থা, বুঝছো? এটা শুধু তোমাদের না, সারা বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টের ইংরেজিতে এই প্রবলেম যে তারা একদম বেসিকটাই তাদের ক্লিয়ার না, বুঝতে পারে না যে কোয়েশ্চেনটা কিভাবে সাজানো হয়েছে। আচ্ছা অনেকে বলতেছে সোলজার। আচ্ছা দেখি আমরা এটা আসলে অ্যান্সার কি হবে। দ্য পারসন হু স্যাক্রিফাইসেস হিজ অর হার লাইফ। দেখো যে স্যাক্রিফাইস হার লাইফ মানে কি, এটা দ্বারা বোঝাচ্ছে যে তার জীবন উৎসর্গ করছে সে। এখন জীবন কি মানুষ বেঁচে থেকে উৎসর্গ করে? এটা একটু তোমরা বলো যে বেঁচে থাকলে কি কেউ জীবন উৎসর্গ করতে পারে? আচ্ছা অনেকে এখন বলতেছে ডি। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে অনেকে বলতেছে এবিসিডি। মনিকা জাহান বলছে এবিসিডি। 4টা তো আসলে হবে না। অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা হচ্ছে ইংলিশ কিচ্ছু পারি না। পারো না কে বলছে? ইংরেজি পারো না এটা বলা যাবে না। ইংরেজি তোমরা বুঝতে চেষ্টা করো না, এটা হচ্ছে প্রবলেম। সবাই ইংরেজি পারো। তাহলে এটা কি হবে? যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে তাদেরকে বলা হয় কি শহীদ। আর মার্টার শব্দের অর্থ হচ্ছে কি শহীদ। ঠিক আছে, বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা এটা যদি ক্লিয়ার হওয়ার পরেরটাতে যাবো, এটাই জি ছিল। জাস্ট তোমরা অর্থগত ভুল করছো এটাতে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আর কারো কোনো প্রবলেম থাকলে তোমরা একটু কমেন্টে বলো। সবাই একটু মেনশন করো, সবাই যেন ক্লাসে যুক্ত হয়। ইংরেজি তো আমাদেরকে একদম পানি করে দেবো ইনশাল্লাহ, জাস্ট তোমরা আমার সাথে থাকবা। এই বানানটা একটু দেখো, এটা বলো যে কোনটা হবে। এইগুলো স্পেলিংও কিন্তু তোমার হচ্ছে নার্সিং আসে, জানো?
স্পেলিংগুলো যদি একটু মাথা কাটায় সবগুলা মানে এরকম, স্পেলিংয়ের ক্ষেত্রে কিন্তু সব স্পেলিং আসে না, কমন কিছু টপিক থেকে স্পেলিংগুলো আসে। যেমন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেখানে তোমার হচ্ছে কিছু একটা হচ্ছে বর্ণ উচ্চারিত হয় না, লেটার উচ্চারিত হয় না, ওইগুলাই দিয়ে দেয় যাতে তোমরা একটু মিস্টেক হয়ে যায় তোমাদের। এইটা কোনটা হবে বলো? 5 নাম্বার কোশ্চেন আনসারটা কি হবে? এটার আনসারটা দাও। ওকে, অনেকেই বলতেছো ডি, ডি হবে বলতেছো অনেকেই। হ্যাঁ, তোমরা তো অনেক ভালো পারো দেখি, স্পেলিং তো তোমরা অনেক ভালো পারো, স্পেলিং তো আমার মনেই থাকে না, বুঝছো? কারণ সে হচ্ছে আমরা তো হচ্ছে পড়াশোনা করছি ইংলিশ মিডিয়ামে, ওরকম পড়তে 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 পড়তে, এটা কিন্তু মেডিকেল একটা টার্ম, সাইকোলজি, তোমরা জানো কি না? তোমরা যদি হচ্ছে নার্সিংয়ে চান্স পাও তারপরে দেখবা যে এরকম টার্ম আসবে তোমাদের অনেক, তোমাদের পড়তে হবে, এটা একটা মেডিকেল টার্ম। আচ্ছা, সাইকোলজি একটু খেয়াল করবা যে এরকম কিন্তু আরো বানান আছে, আমাদের অনেক স্পেলিং আছে। যেমন নিউমোনিয়া যদি আমরা বলি, এই যে দেখো এখানেও কিন্তু বলতেছি আমি নিউমোনিয়া, বাট পিটা কিন্তু এখানে শুরুতে আছে, এই জন্য এখানে একটু খেয়াল করবা যে এই পিটা ভুলে যাওয়া যাবে না। সাইকোলজিতে কিন্তু পি আছে, আর এই কোলজিতে কিন্তু কে নয়, সিএইচও, এই কোলজি, ঠিক আছে? ওকে, এটা ইজি ছিল, আমি জানি তোমরা অনেকে পারবা এটা। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখো, এটা তোমাদের পারার কথা, ইজি ছিল এটাও। এটার অ্যান্সার করো তোমরা। হ্যাঁ, একজন বলছে যে এটা কি বিএসসিদের ক্লাস। ইংরেজির কোনো বিএসসি নাই, ইংরেজির কোনো ডিপ্লোমা নাই, ইংরেজির কোনো মিডওয়াইফারি নাই। ইংরেজি হচ্ছে, ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট, এইটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল একটা কি ল্যাঙ্গুয়েজ। আর ইংরেজি না জানলে আসলে তোমার কোনো কিছুতেই তুমি আগাইতে পারবে না, ইংরেজি তোমাকে জানতেই হবে। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ইংরেজি আসে, এই সাবজেক্টটা থাকবেই তোমাদের। আরাফাত রহমান বলছে ক্লাস সবার জন্য, একদম রাইট। মাহবুব আক্তার বলছে যে ক্লাস নোট করছো তুমি, ধন্যবাদ। ক্লাসগুলো নোট করে রাখো, এই প্রায় দেখবা ঘুরে পিছে এগুলাই দেয়। আচ্ছা, পরেরটাই আমরা একটু দেখি। সোয়েরে বলতেছো, রূপকথা রাজকুমারী বলছে এ, নেবা রহমান বলছে এ, শেষ রাত্রির কন্যা বলছে এ। এটাই যে ছিল, দেখো এটা তোমরা জানো যে নো সোনার হ্যাড দেন, এরকম তোমরা এটাও একটা কনজাংশনের মতো। দেখো নো সোনার, তারপরে কি হয়, হ্যাড, এরপরে কি দেন হয়, তাই না? এটা আমরা জানি, এটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমাদের আগের ক্লাসে আছে, আমরা ওইটাতে আলোকপাত করছি, এটা একদম ডিটেলসে। এই 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 হ্যাডটাই হচ্ছে এখানে, খেয়াল করে দেখো এই জায়গায় হ্যাড, নো সোনার, নো সোনার, এই হ্যাডটা এখানে বসবে। আর এই যে দেনটা আছে না, দেনটার আগে কিন্তু কিছু একটা আছে, দেখো আমি ডট ডট দিয়েছি, এখানে হচ্ছে কি দ্য বেল র্যাং, এই যে এটা আছে এই জায়গাটাতে। এটা তোমরা ক্লিয়ার কিনা? জাস্ট একটা নো সোনার হ্যাড দেন, এরকম আরেকটা কিন্তু আছে, দেখো স্কার্সলি হ্যাড হোয়েন, স্কার্সলি হ্যাড ডট হোয়েন, এটা একটু মনে রাখবা। ডিরেক্ট এটুক থাকবে, এখানে কিছু একটা লেখা থাকবে, এখানে বলবে যে কি হবে। দেখো এটা জাস্ট মুখস্থ রাখবা যে স্কার্সলি হ্যাড হোয়েন, নো সোনার হ্যাড দেন, এগুলোর কিন্তু অর্থ আছে। নো সোনার হ্যাড দেন মানে কি, যেই মাত্র তুমি একটা কাজ করতেছো তার সাথে কি পাশাপাশি তুমি আরেকটা কাজ করতেছো, এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা এটা বসাই। যেমন এখানে বলা হইতেছে নো সোনার হ্যাড দ্য বেল র্যাং দেন দ্য টিচার এন্টার দ্য ক্লাস, মানে কি বেল বাজা মাত্রই, বেল বাজার সঙ্গে সঙ্গে টিচার হচ্ছে ক্লাসে ঢুকে গেছে, এটাই বলতেছে। ওকে, দেখো এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? এটা বুঝতে পারলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা তুমি অ্যান্সার করো, এটা কি হবে? হায়াতিবিন আইদা, আসলে তোমার নামটা যদি আমি ভুল উচ্চারণ করে থাকি একটু আমাকে বলো, এটাই কিনা? হায়াতিবিন আইদা, ফার্স্ট টাইম এই নামটা আসলে আমি শুনছি, আমার এটা আসলে পরিচিত ছিল না এই নামটা। এর আগেও তুমি কমেন্ট করছো, ধন্যবাদ। তোমরা সবাই একটু কমেন্ট করো, হ্যাঁ, ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই, ভুল তো মানুষেরই হয়, তাই না? ভুল করলে তো তুমি সেটা বুঝতে পারবা। আচ্ছা, ফাবিহা আবেদন বলছে ক্লিয়ার, রূপকথা রাজকুমারী বলছে ক্লিয়ার। মোমো, মোমো JFM মোমো, এই নামটা কেমন যেন? আসলে মোমো কিন্তু একটা বিখ্যাত খাবার বাংলাদেশের থেকে, এটা সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে নেপালে, একদম জোস একটা খাবার মোমো। সামির আক্তার হিমু বলছে গ, ওকে, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, সি হবে, সি হবে, গুড।
একটু আমি বলে দেই যে সি কেন হবে, কারণ এরকম কোশ্চেন বারবার আসে। দেখো এখানে আছে আই, এখানে আছে কি দিস, একটু খেয়াল করে দেখো, দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়ান্ট টু বাই। এখানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে সেই বাড়ি যাকে আমি কি করতে চাই, কিনতে চাই, যেটা আমি কিনতে চাই। তাহলে দেখো যে এখানে কিন্তু আর দিস দেওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? দিস হচ্ছে একটা প্রোনাউন, আর প্রোনাউন হচ্ছে কি করে, নাউন প্রোনাউন কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে। এখানে কিন্তু সাবজেক্ট অলরেডি আই দেওয়া আছে, তাহলে পাশে আরেকটা সাবজেক্ট তুমি বসাইতে পারবে না, এর মানে কি দিস হবে না। তারপরে আছে কি হোম, আমরা জানি যে হোম হচ্ছে ব্যক্তিকে বোঝায়, মানুষকে বোঝায়। এক্ষেত্রে কি এই যে হাউসটা বলা হইতেছে দ্য হাউস, হাউস মানে কি বাড়ি, এটা তো কোনো ব্যক্তি নয়, এই কারণে হোম হবে না। তারপরে আছে হচ্ছে কি দোষ, আমরা জানি হচ্ছে দোষ হচ্ছে কি দোষ হচ্ছে দ্যাট এর প্লুরাল। আচ্ছা দেখো আমরা একটু আরেকটা বিষয় একটু বলি, যে আমার হাতে যে দুইটা বই দেখতেছো, একটা বই হচ্ছে কি মাস্টার মাইন্ড একটা বই, আরেকটা হচ্ছে কি আরেকটা বই হচ্ছে মডেল টেস্ট এবং ওয়েমার বুক। এই দুইটা বই একটু তোমরা খেয়াল করো যে এই দুইটা বই আমাদের প্রত্যেকটা দিনই 60 থেকে 70 পিস কিন্তু আমাদের বই সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দুইটা বই হচ্ছে আমাদের যে শিক্ষক প্যানেল আছে, আমাদের টিচার প্যানেল, সবাই মিলে হচ্ছে আমাদের এই বইটা আমরা বের করছি, অনেক কষ্টের আসলে ফল এটা। এখানে হচ্ছে তোমরা সাজেশন আছে, এখানে অনেক সাজেশনমূলক আমরা কিছু কোয়েশ্চেন অ্যাড করছি, বিগত বছরের কোয়েশ্চেন আছে, মডেল টেস্ট আছে এবং কি ওয়েবার বুক। এই মাস্টার মাইন্ড বইটা তোমরা যদি নিতে চাও, শেষ সময় যেহেতু আমাদের আর মোটামুটি 27-28 দিনের মতো আছে, এই সময় আমাদের তো আসলে খুব ডিটেলস পড়ার সুযোগ নাই। তো তোমরা যদি একটু বেশি কমন পেতে চাও, পাশাপাশি হচ্ছে একদম জিস্ট বিষয়গুলো জানতে চাও, তাহলে আমাদের এই দুইটা বই আমি মনে করি, আমি সাজেস্ট করি যে তোমরা নিয়ে নাও। এই দুইটা বইয়ের মূল্য হচ্ছে 300 টাকা। এখানে তোমরা একদম মডেল টেস্ট সহকারে তোমরা পেয়ে যাচ্ছ, নিজের মতো তোমরা বাসায় বসে পরীক্ষা দিতে পারবা। আর আমাদের নেক্সট একটা হচ্ছে প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রধান যে হেড শাখা, এখানে হচ্ছে তোমাদের একদম সম্পূর্ণ যে তোমরা বোর্ড পরীক্ষাটা দিবা, যে নার্সিং পরীক্ষাটা দিবা, হুবহুব ওইরকম ওইরকম কোশ্চেনে তোমরা কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার তোমাদের একটা সুযোগ আছে। এটা আমাদের হচ্ছে সামনে একটা ডেট ফিক্সড করছে, সেই ডেটেই হবে। তোমরা যদি সেখানে অংশগ্রহণ করো, তোমাদের জন্য স্পেশাল গিফট আছে। আচ্ছা, তাহলে তোমরা দেখো এই কোশ্চেনটা বুঝছো কিনা, হুইস, এটার অ্যান্সার কিন্তু হুইস হবে। কেন হুইস হবে? হুইস হচ্ছে বস্তুকে বোঝায়। আমরা জানি হাউস হচ্ছে কি বস্তুবাচক, এটা কিন্তু ব্যক্তি নয়। আর দোষ তো প্লুরাল, দোষ মানে কি ওইগুলা, বা যদি তুমি একটু দূরে দেখাও যে ওইখানে 5-7টা কিছু একটা আছে, তুমি যদি প্লুরাল কিছুকে দেখাও যে ওই 5টা বই বা ওই 5টা শাড়ি আমাকে দাও, সেক্ষেত্রে আমাকে দোষ বলতে হবে। যেহেতু বাড়ি এখানে সিঙ্গেল একটা, এই জন্য এটা আর হবে না। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এটার অ্যান্সার করো। আচ্ছা, অফুরন্ত ভালোবাসা বলছে ক্লাস কত সময় চলবে? তোমরা যতক্ষণ চাও ইনশাআল্লাহ ক্লাস ততক্ষণই চলবে, কোনো সমস্যা নেই। সামির আক্তার হিবো বলছে বই নিয়ে মুখস্থ করে ফেলছি। তোমরা কি করবা, আমাদের যে কোশ্চেনগুলো আছে না, এই কোশ্চেনগুলো কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমাদের ডিরেক্ট ওই বইয়ে পাবা, যে কারণে তোমরা করবা কি আমাদের এই ক্লাসের সাথে বইটা মিলিয়ে পড়বা, তাহলে তোমাদের বেনিফিট বেশি পাবা। আচ্ছা, মনিকা জান বলছে ভাই আমারে দিবেন, ওকে অবশ্যই দেওয়া হবে। আচ্ছা, মাহবুব আক্তার বলছে এ হবে। আচ্ছা, কহনা দাস বলছে আপনি ঠিক বলছেন, ধন্যবাদ। অবুজ মনের কথা বি আনসার হবে। কহনা দাস বলছে এ হবে। তাসরিন তৃপ্তি তুষি বলছে এ হবে। আচ্ছা, এ আর বি এর ভিতরে সমস্যা হচ্ছে, এটা দেখো, এটা আসলে ইজি একটা বিষয় ছিল আর্টিকেলের। এই যে ওয়ান শব্দটা একটু খেয়াল করো, আমরা জানি যে আর্টিকেলের ক্ষেত্রে সবসময় আমাদের প্রোনাউন্সিয়েশন যে আছে ওইটা খেয়াল করবো আমরা, যে উচ্চারণটা এখানে কি হচ্ছে। ওয়ান বলতে আমাদের কেমন হয়, বাংলায় যদি আমরা ওয়ান লিখি এরকম ভাবে লিখতে হয় আমাদের ওয়ান। দেখো এই ও এর উচ্চারণ ওয়া এর মতো হচ্ছে, খেয়াল করে দেখো ওয়া। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, হওয়ার কথা কিন্তু ওয়ানের ভিতরে যেহেতু ও আছে, ও একটা হচ্ছে কি ভাওয়েল, হওয়ার কথা ছিল হচ্ছে কি এন। বাট প্রবলেম হচ্ছে এই ওয়ানটা উচ্চারণ করতে ও এর উচ্চারণ ওয়া এর মতো হচ্ছে ওয়া। তো এই ওয়া মানে বাচ্চারা যেমন যে কান্না করে ওয়া ওয়া বলে, ওরকম উচ্চারণ হওয়ার কারণে এখানে যে নিয়ম সেই মতো হবে না, এন হবে না, এখানে হবে কি এ হবে। জাস্ট এটা মনে রাখো, ওয়ান দেখলে এরকম একটা অ্যান্সার কি হবে, এ হবে। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হও আমরা নেক্সটে চলে যাচ্ছি, জাস্ট এই ওয়ানটা মনে রাখবা। আচ্ছা, এই যে দেখো তোমাদের অনেকে দিনাজপুর থেকে ক্লাস করতেছো, আজকে আমাদের একটা কিন্তু কোশ্চেন আছে দিনাজপুরের উপরে, দেখি এটা কে পারো, এটার অ্যান্সার করো। $300 বইয়ের মূল্য হচ্ছে 300 টাকা। আমাদের আর মোটামুটি 400 সেটের মতো বই আছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে।
আচ্ছা লামিয়া আক্তার নূর বলছে 8 এ হবে, সানিয়া আফরিন ঋতু বলছে এ হবে, সিনথিয়া আক্তার বলছে এ হবে। আচ্ছা অনেকে এ বলতেছো, কথা হচ্ছে যে তোমরা যে এ বলতেছো তোমরা কি আসলে বুঝে বলতেছো নাকি মানে জাস্ট কমন পড়ে গেছে এই জন্য বলতেছো, কোনটা বলো, তোমরা বুঝে পড়তেছো কিনা? আর লাইভটা তোমরা একটু শেয়ার করে দাও, অনেকেই আসলে বিদ্যুৎ না থাকার কারণে প্রবলেম হচ্ছে, অনেকেই ক্লাসটা দেখতে পারতেছে না। লাইভটা শেয়ার করে দিলে তোমরা পরবর্তীতে ক্লাসটা খুব সহজেই দেখতে পাবা। হ্যাঁ কারো যদি বইয়ের দরকার পড়ে তোমরা একটু পেজে নক দাও, তোমাদের এই বিষয়ে ডিটেলস বলা হবে। আচ্ছা অনেকে বলতেছে 9 রে, দেখো এই কোশ্চেনটা হচ্ছে একটু মানে ঝামেলা আছে কোশ্চেনে। দেখো এখানে বলতেছে যে দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন ঢাকা। অনেকেই বলবে যে এটাই হয়ে যাবে অ্যান্সার, বাট প্রবলেমটা দেখো বেটার দেন ঢাকা মানে কি, ঢাকার থেকে ভালো। তো ঢাকার থেকে ভালো কি দিনাজপুর হইতে পারে, বা ঢাকার থেকে ভালো তো তুমি ধানকে বলতে পারো না বা চালকে বলতে পারো না। রাইস মানে কি ধান বা চাল যেটাই বলো না কেন, এর মানে কি এখানে আমাদের কম্পারেটিভ বিষয়টা হচ্ছে কম্পারিজন তখনই চলে যখন দুইটা জিনিস সেম হয়। তুমি কখনো মানুষের সাথে গাছের তুলনা দিতে পারবে না, তোমাকে মানুষের সাথে মানুষের তুলনা দিতে হবে, একটা গাছের সাথে অন্য একটা গাছের তুলনা দিতে হবে। যেহেতু তুমি এখানে তুলনা দিচ্ছ হচ্ছে রাইস শ্রেণিয়া, রাইস মানে দিনাজপুরকে না, দিনাজপুরের চালের কথা বলতেছে তুমি। দিনাজপুরের চাল কিন্তু দেশ সেরা, জানো, কাটারি ভোগ, অনেক বিখ্যাত একটা চাল, এটা অনেক সুন্দর, খাইতে অনেক মজা। তাহলে এই রাইসটা হচ্ছে দিনাজপুরের রাইসের সাথে তোমাকে তুলনা করতে হবে অন্য কোনো একটা জায়গার রাইসের সাথে, কখনো তুমি অন্য কোনো একটা প্লেসের সাথে তুলনা করতে পারবে না। এইখানে একটু খেয়াল করে দেখো যে রাইস বলছে এখানে বলছে দ্যাট, এই দ্যাট মানে কিন্তু এই রাইসের কথাটাই বলা হচ্ছে, মানে দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের চাল ইজ বেটার দেন মানে ভালো, দ্যাট অফ ঢাকা মানে ঢাকার চালের থেকে। এবার তোমরা ক্লিয়ার কিনা যে কেন এখানে দ্যাট সহ যে অ্যান্সারটা সেটা হচ্ছে তুলনা কখনো দুইটা ভিন্ন জিনিসের উপর দেওয়া যাবে না, সেম কোয়ালিটির হইতে হবে তুলনা। আচ্ছা বন্যা বলছে, বন্যা দাস বলছে ক। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরেরটাতে চলে যাবো। এটা কিন্তু একটু খেয়াল করবা যে তুলনা হচ্ছে রাইসের সাথে, এই রাইসটাই হচ্ছে দ্যাট। আর এখানে দেখো ঢাকা, ঢাকা এগুলো তো হবেই না, চালের সাথে ঢাকার তুলনা হয় না। এটাও দেখো ঢাকা, এগুলো হবে না। আচ্ছা এই কোশ্চেনটা একটু দেখো 10 নম্বর। আচ্ছা অন্য কোনো যদি কোনো প্রবলেম থাকে তোমাদের ক্লাসে তোমরা একটু বলতে পারো, আরো যদি স্পেশাল কোনো কিছু তোমাদের ক্লাস চাও কোনো একটা বিষয়ের উপরে সেটা তোমরা জানিয়ে দিতে পারো। তোমাদের যদি কোনো একটা টপিকে একটু প্রবলেম হয় সেটা বলতে পারো। লামিয়া আহমেদ নূর বলছে ক্লিয়ার, রিতা সিদ্দিকা বলছে ক্লিয়ার, অন্তরা প্রামাণিক। আচ্ছা আইডির নাম কেন চেঞ্জ করবা, আইডি অনেক সুন্দর, এই নামটা অনেক সুন্দর। সুবর্ণ আফরিন সিনথিয়া বলছে এ। ওকে তোমরা 10 নম্বরের অ্যান্সার করতেছো নাকি আগেরটা, এটা বলো 10 নম্বরের অ্যান্সারটা বলো, এটা কি হবে? 10 নম্বরের অ্যান্সারটা তোমরা বলো এটা কি হবে? এখানে দেখো হি বিকেম আ পলিটিশিয়ান, এখানে বোঝাচ্ছে যে হি হচ্ছে কি একজন রাজনীতিবিদ হয়েছে, তাই না? সে কি একজন রাজনীতিবিদ হয়েছে। তো এখানে তোমরা যারা বলতেছো কে কে বলতেছো বি হবে। আচ্ছা দেখো এখানে বি কেন হবে একটু বলি। আমি যদি এরকম বলতাম হি ইকুয়াল টু পলিটিশিয়ান, ধরো এরকম বললাম পলিটিশিয়ান, এর মানে কি হি সমান কি পলিটিশিয়ান, মানে কি এই হিটাই হচ্ছে রাজনীতিবিদ, মানে সেই হচ্ছে কি রাজনীতিবিদ। এর মানে পলিটিশিয়ান যে হিউ কিন্তু সে একই ব্যক্তি। এর মানে এই জায়গাটাতে আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারতেছি ম্যাথের মতো, এই জায়গার সাথে এই জিনিসটার সাথে কি আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারতেছি। যদি এরকম হয় যে সাবজেক্ট এবং এখানে যেটা থাকবে এটাকে তোমরা আমরা অবজেক্ট বলো না, এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওটা আমি পরে বলবো। দেখো হি আর হচ্ছে এই ভার্বের পরের জিনিসটা যদি সেম হয় মানে একই ব্যক্তিকে বোঝায়, সেক্ষেত্রে আমরা বলবো কি এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, মানে এই জাস্ট দুইটা জিনিসকে লিঙ্ক করে দিছে, যুক্ত করে দিছে। তো বিকেম দ্বারা কি হচ্ছে, দেখো হি তো হচ্ছে পলিটিশিয়ান, তাই না? এই জন্য এটাকে আমরা বলবো কি লিঙ্কিং ভার্ব। আর ট্রান্সিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে। তোমরা অনেকেই ভুলে বলবা কি যে এটা কোনো অবজেক্ট, এটা কিন্তু ভুল। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য আছে, অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য আছে, সেটা আমি বলবো পরে। কমপ্লিমেন্ট হতে গেলে কি করতে হবে, যে এটাই কিন্তু একটা কমপ্লিমেন্ট, মানে হি যে কথা এটাও সেই কথা, এটাই কমপ্লিমেন্ট। আর অবজেক্ট হইতে গেলে ভিন্ন হইতে হবে, সাবজেক্ট আর অবজেক্ট আলাদা হয়, ভিন্ন মানুষকে বোঝায়।
ওকে, ইন্টারনেটিভ মানে যার অবজেক্ট নাই। আর অ্যাকশন ভার্ব মানে কি, সাবজেক্ট যদি নিজে কাজ করতে পারে। এখানে দেখো হি কোনো কাজই করে নাই। আচ্ছা দেখো এটা যদি ক্লিয়ার হয় পরে কোশ্চেন আমরা চলে যাই। নাইমা সুলতানা মিম। আচ্ছা হাইতিবিন আইতে বলছে লিঙ্গিক বার, গুড। ফাতেমা বলছে এমএসটি ফাতেমা বলছে বি হবে। ওকে, এখন 11 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি বলো? 11 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ কি হবে এখানে? এখানে আসলে প্রবলেমটা হয়েছে কি, পুরাটাই ইয়া দিয়ে দিছে, এটা কোশ্চেন একটু ভুল আছে। দেখো এখানে হবে শুধুমাত্র অনেস্টির নিচে কি হবে, দাগ হবে। এই অনেস্টিটা কি বলো? আচ্ছা অনেকে বলছে 11 বি হবে। দেখো তোমাদের যে গতানুগতিক নলেজ সেটা দিয়ে তোমরা অ্যান্সার করতেছো, কিন্তু আমি তো বললাম যে স্পেশাল কিছু পাবা তোমরা আমার ক্লাসে, কারণ আমি ইংরেজি শিখছি হচ্ছে কি নিজের মতো করে, এই জন্য আমি নিজের মতো করে তোমাদেরকে বলতে পারতেছি। আচ্ছা এটার অ্যান্সার করো 11 নম্বর। হ্যাঁ পুরোটাই দাগ উঠে গেছে, সমস্যা নাই, আমি দিয়ে দিছি যে শুধুমাত্র হোয়াইট কালার যেটা এটা। কে বলছে বি হবে? অধিকাংশ বলতেছে বি হবে। জসিমউদ্দিন বলছে 8 এ হবে। ওকে, তারপরে অফুরন্ত ভালোবাসা বলছে খ। গুমন্ত রাজকন্যা খ। হাইতে বেড়াইতে বলছে বি। শেষ সাত্রী কন্যা বি। আচ্ছা কেউ বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো আসলে তোমাদের যারা অ্যান্সার করতেছো তোমাদের একটু ভুল হচ্ছে, এই বিষয়টা তোমরা জানো না। এটার অ্যান্সার হবে হচ্ছে কমন নাউন। এই অনেস্টিটা হচ্ছে কি কমন নাউন। এখন বলতে পারো এটা কেন কমন নাউন? সততা তো আসলেই এটা হওয়ার কথা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ আমরা জানি কি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম কিছু, তাই না? তাহলে এটা তো সততাও তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। বাট প্রবলেম হচ্ছে দেখো যে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগে দা বসছে। দা বসার কারণে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে নির্দিষ্ট করে দিছে। কেমন নির্দিষ্ট? দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল, মানে মেয়েটার সততাকে বলা হচ্ছে। এখানে কিন্তু সততা অনেকের হইতে পারে, বাট স্পেসিফিক বলা হচ্ছে যে এই যে দ্য গার্ল মেয়েটা এর সততা, এই কারণে এটা কি হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে। তোমরা এর আগে এটা জানতা কিনা বলো? আচ্ছা আসরিন সুলতানা দিশা বলছে যে আচ্ছা হাওলাদার আসলে দরকার নাই, তোমাদের মাথা আমার থেকে ভালো, তোমরা আমার পরে পৃথিবীতে আসছো। এর মানে কি আমরা তোমাদের থেকে অনেক ব্যাকডেটেড, তোমরা আপডেট। তোমরা হচ্ছে যে কোনো বিষয় খুব দ্রুত ক্যাচ করতে পারো, যেটা আমরা পারি না। এই জন্য তোমরা আমাদের মতো কখনো হট ট্রাই করবা না, তোমরা আমাদের থেকে অনেক বেটার হট ট্রাই করবা, কারণ দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। এই বাক্যটা তোমাদেরকে মনে রাখতে হবে। সারা বিশ্বটাই কি, পৃথিবীটাই হচ্ছে তোমাদের, এই পৃথিবীটা তোমাদেরকে সাজাইতে হবে। আচ্ছা রীতা সিদ্দিকী বলছে কমন নাউন। আচ্ছা মেঘলা আকাশ বলছে জানতাম, ধন্যবাদ। কে এস কৃষ্ণ বলছে হ্যাঁ জানা ছিল না বা জানতাম, ভুলে গেছি। আচ্ছা তারপর হচ্ছে ইসরাত জাহান বলছে সি হবে। ওকে তোমরা পেরে গেছো অলরেডি। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস, এটা কি হবে? এটা জাস্ট হচ্ছে কেউ যদি সিঙ্গুলার প্লুরাল পড়ে থাকো পারবা, এটা অ্যান্সার দাও। অনন্যা দেবনাথ, আগে জানতাম না, ধন্যবাদ, শিখে নাও। আচ্ছা মনিকা জানাত বলছে কমন তো নর্মাল বোঝায়। ওকে জিনিসটা দেখো, কমন নাউন হচ্ছে এরকম একটা নাউন। আমি যদি বলি যে ধরো রিভার বললাম, এখন তুমি নদী বলতে আমি যদি বলি যে তুমি নদীতে যাও, তুমি তো নদী তো বাংলাদেশে অনেক, তুমি পদ্মা নদীতে যাইতে পারো, মেঘনাতে যাইতে পারো, আবার হচ্ছে যমুনাতে যাইতে পারো। কিন্তু আমি যদি স্পেসিফিকলি বলি যে তুমি যমুনা নদীতে যাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে যমুনাতে যাইতে বলতেছে। এর মানে যখন আমি বলবো রিভার, তখন সেটা হয়ে যাবে কি কমন নাউন, মানে এটা কমন, সবগুলাকে বোঝাচ্ছে। বাট যখন আমি বলবো যমুনা বা পদ্মা, হ্যাঁ, তখন সেটা কি হবে, এটা হয়ে যাবে প্রপার নাউন। এই বিষয়টা খেয়াল করবা। আচ্ছা এটা তোমার অ্যান্সার দাও। নিহারিকা নিসরাত নিহা বলছে এ। অরণ্যা দেবনাথ বলছে এ। হ্যাঁ তোমরা এটা পারবা আমি আশা করি। অ্যানালাইসিস আইএস যুক্ত থাকলে কি হয়, ইএস হয়, এটা জানো তোমরা। ওকে এখন চলে গেলাম আমাদের স্পেশাল ক্লাসে। এখন তোমরা চমক দেখতে পাবা। এটার অ্যান্সার করো। এটার অ্যান্সার তোমরা পারবা আমি জানি, বাট ব্যাখ্যা দিব টোটাল প্রিপোজিশনের উপরে। এখনো যারা যুক্ত হয় নাই দ্রুত একটু তোমরা মেনশন করে দাও।
এখন আমরা মূল ক্লাসে চলে গেছি। আচ্ছা 11 নাম্বার যেটা বললাম ওটা তো বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি তুমি নির্দিষ্ট করো সেটা হয়ে যাবে কমন নাউন। অনেস্টি ছিল কি সততা, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তার আগে তুমি দা দিয়ে সেটাকে নির্দিষ্ট করে দিছো, এটা হচ্ছে একটা ব্যতিক্রম রুলস। সেক্ষেত্রে কি হয়ে গেছে, সেটা হয়ে গেছে কমন নাউন। হ্যাঁ অনেস্টি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অনেস্টির আগে দা অনেস্টি বলছে, দা অনেস্টি অফ গার্ল, মেয়েটার সততাকে বোঝাচ্ছে। ওকে 13D হবে বলতেছো তোমরা, হ্যাঁ 13D হবে, গুড। এখন আমরা স্পেসিফিক বিষয়ে চলে যাব, দেখো। আচ্ছা 13D হবে, হ্যাঁ অনেকেই বলতেছো, আমরা একটু বলি ক্লাসে। এই বিষয়টা একটু খেয়াল করো, এটা কিন্তু আমাদের ক্লাসের মূল আকর্ষণ, মনোযোগ দাও তোমরা। এইটা ধরো একটা রাস্তা, এখানে হচ্ছে একটা বাসা আছে। আচ্ছা এটা যদি একটা বাসা হয়, তুমি এইখানে আছো, এটা হচ্ছে কি তুমি, তো তুমি তোমার বন্ধুর ফ্রেন্ডের বাসায় যাচ্ছ, এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের বাসা। আচ্ছা এটা হচ্ছে কি তোমার ফ্রেন্ডের বাসা। তাহলে আমরা জানি এখানে কিন্তু প্রত্যেকটা প্রিপোজিশনকে কভার করা হবে, একটু গুরুত্ব দাও। যদি তুমি কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় যাও, একটু দূরে কোনো একটা জায়গায় যাও, তাহলে শুরুটা হবে কি এই প্লেস থেকে, আর শেষ হচ্ছে কিন্তু এই প্লেসটা থেকে। তাহলে শুরুর প্লেসের আগে আমাদের ফ্রম হয়, আমরা এটা জানি, কমন ফ্রম হবে। আর যেখানে যাচ্ছ সেটা হবে টু। এগুলা বেসিক কথাবার্তা, আমরা মূল কথা এখনো বলি নাই। এরপরে তুমি এই বাসাতে ভিতরে আসো, আমরা জানি যে কোনো একটা কিছুর ভিতরে থাকলে সেটা কি হয়, ইন হয়। আচ্ছা এটাও আমাদের জানা ছিল। তুমি এখান থেকে হেঁটে এখানে ধর আর একটা সিঁড়ি আছে এরকম, আচ্ছা এরকম সিঁড়ি আছে, এখানে আর একটা বাসা আছে, এই বাসাটাতে তুমি এই সিঁড়ি দিয়ে উঠতেছো, ধরো এটা তুমি, আচ্ছা ক্লিয়ারলি দেখা না গেলে বলবা যদি দেখা না যায়। তুমি এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছো, এই ক্ষেত্রে তুমি বলবো যে উপরের দিকে যদি তুমি সিঁড়ি দিয়ে ওঠো, এই প্রিপোজিশনটা কি হবে। এইরকম যদি আমরা যদি কোনো দিকে যদি উপরের দিকে উঠি, হ্যাঁ যদি উপরের দিকে উঠি সেক্ষেত্রে আমরা বলবো কি আপ, বলবো আপ। আর যদি এটা হবে কি আপ, আর ধরো যে তুমি এখানে যে এই বাসাটাতে ঢুকছো, এটা হচ্ছে তার হচ্ছে তোমার দরজা বা জানালা যেটাই বলো না কেন, এখান দিয়ে তুমি ঢুকে গেছো, তুমি এইখানে চলে আসছো, ঢুকে এইখানে তুমি যদি যাও, একটু খেয়াল করে দেখো যখন তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠছো তখন হয়েছে কি আপ। যেমন আমরা অনেক সময় বলি না আপ স্টেয়ার্স ডাউন স্টেয়ার্স, মানে কি সিঁড়ি দিয়ে উপরে ওঠা আপ স্টেয়ার্স, আর নিচে নামা কি ডাউন স্টেয়ার্স। এই বাসাতে যে যখন তুমি ঢুকলা, তুমি বাসাতে ঢোকা মানে কি ঘরের ভিতরে ঢুকছো, মানে তুমি গতিশীল অবস্থায় কিন্তু ঢুকছো, বাইরে ছিল গতিশীল অবস্থায়, তুমি ভিতরে গেছো। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো একটা জায়গার ভিতরে যাই, মানে ভিতরে প্লাস হচ্ছে গতি থাকতে হবে, তাহলে সেখানে হবে ইনটু। ঠিক আছে, আমি একটা চিত্রতে সব বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে তুমি ঢুকছো মানে কি ইনটু, আর তুমি ভিতরে বসে আসো মানে কি ইন। আচ্ছা যখন তুমি এই বাসা থেকে ধরো বের হয়ে গেছো, তুমি এই জায়গাটাতে আসছো, এই জায়গায় চলে আসছো, যখন বাসা থেকে তুমি বের হচ্ছ গতিশীল অবস্থায় কিন্তু বের হচ্ছ, এটাকে বলা হচ্ছে আউট অফ। তাহলে গতিশীল অবস্থায় কোথাও তুমি যাচ্ছ, ভিতরে ঢুকতেছো, এটা হচ্ছে ইনটু, বের হয়ে যাচ্ছ হচ্ছে আউট অফ, আর ভিতরে স্থির অবস্থায় থাকলে হচ্ছে ইন। পাশাপাশি এখানে গিয়ে তুমি দেখলা যে তোমার এখানে একটা গাছ আছে, ঠিক আছে, গাছটা হচ্ছে দেখো এরকম একটা গাছ, আচ্ছা এখানে আছে গাছ আছে, এখানে তুমি এই গাছটা থেকে এখানে গাছে তুমি দরজে উঠছো আম খাওয়ার জন্য, হ্যাঁ এরকম ওঠার পরে তুমি গাছ থেকে হঠাৎ করে পড়ে গেলে, এখানে দুইটা বিষয় লক্ষ্য করবা। গাছ থেকে যখন তুমি পড়ে গেছো, এটা কিন্তু একটা মাটি, তুমি কি মাটির নিচে ঢুকে যেতে পারবা? গাছ থেকে পড়লে কিন্তু তুমি মাটি ভেদ করে কখনো নিচে ঢুকে যেতে পারবে না। এর মানে আমি বলছি কি ইনটু তখনই হবে যখন তুমি কোনো কিছুর ভিতরে ঢুকতে পারতেছো গতিশীল অবস্থায়। এখানেও কিন্তু তুমি গতিশীল অবস্থায় জাস্ট পড়ে গেছো, কিন্তু মাটির ভিতরে ঢুকতে পারতেছো না তুমি। এইটাই হচ্ছে বলা হবে 1 2। একটু খেয়াল করো, এখানে দুইটা বিষয় জড়িত থাকবে। যখন তুমি পড়ে গেলা এই জায়গা সাপেক্ষে তুমি কি বলবা হচ্ছে 1 2। 1 মানে কোন একটা তলের উপরে, 2 মানে দিকে, মানে এইরকম তলের দিকে তুমি যাচ্ছ, উপর থেকে নিচের দিকে যাচ্ছ, এটাকে বলা হবে কি 1 2, কোন একটা তলের উপরে। বাট প্রবলেম হচ্ছে এই গাছ থেকে যদি একটা আম পড়ে যায়, আমটা কিন্তু এই গাছের সাথে ধরো এরকম একটা আম, আচ্ছা এরকম ধরো একটা আম গাছে ছিল, সেটা পরে নিচে পড়ে গেল, এই ক্ষেত্রে তুমি কি বলবা? সে কিন্তু গাছের সাপেক্ষে গাছ থেকে আমটা পড়ে যাওয়া মানে কি এটা হবে কি অফ। তুমি বলতে পারবে এটা কি অফ।
কেমন অফ? আমরা জানি যে শুধু অফ হচ্ছে কানেকশন, যুক্ত করা। আর অফের সাথে যদি এই এফ যদি দুইটা থাকে, এই অফ মানে হচ্ছে ডিসকানেকশন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই আমটা ছিল গাছের সাথে লাগানো, যুক্ত, বাট পড়ে গেল মানে কি গাছ থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল, সেক্ষেত্রে আমরা বলবো কি অফ। তোমরা এগুলো ক্লিয়ার কিনা দেখো। তারপরে এইখানে ধর একটা, তুমি এখানে চলে আসছো, এখানে আসার পরে তুমি দেখলে এখানে একটা তুমি ছাতা ধরে রয়েছে, ধরো এরকম একটা ছাতা। আচ্ছা ছাতা যদিও হইলো না, যতটুকু থাকুক আর কি, এরকম ধরো ছাতা আছে তোমার উপরে, ছাতা ধরে রয়েছো, এই ক্ষেত্রে তুমি কি বলবা? এই ক্ষেত্রে তুমি দেখো যে এই ছাতাটার যদি তোমাকে কাভার করে রাখে, যদি ছাতাটা তোমাকে কাভার করে রাখে, এখানে স্পেশাল বিষয় জড়িত। দেখো যদি ধরো তুমি এখানে আসো, তুমি এখানে আসো, এইটা হচ্ছে যে কোনো একটা বস্তু ধরো, এটা দেখো হুবহুব তোমার উপরে কিন্তু আছে, হুবহুব তোমার উপরে, সরাসরি তোমার উপরে। সেক্ষেত্রে আমরা বলবো যদি এটা স্থির থাকে একরকম প্রিপোজিশন, যদি এটা গতিশীল থাকে তাহলে আরেক রকম প্রিপোজিশন। এটা কিন্তু তুমি বলবো যে আন্ডার বলবা, তাই না? তুমি কি এটার আন্ডার মানে নিচে আসো, আর এটা হচ্ছে তোমার সাপেক্ষে কোথায় আছে? ওভার আছে, ওভার। বাট প্রবলেম হলো ওভার কিন্তু আর একটা ক্ষেত্রে বসে, সেটা হলো বস্তুটা যদি গতিশীল থাকে। আমরা যে ওভার ব্রিজ বলি না, ওভার ব্রিজ কেন বলি? ব্রিজ দেখবা ব্রিজের উপরে গাড়িগুলো কিন্তু গতিশীল, তুমি এভাবে সেটাকে মনে রাখতে পারো। আর যদি এরকম হয় যে এই যে একটা ধরো টেবিল, এটা একটা টেবিল, তুমি এই জায়গাটাতে আসো, বা কোন একটা বস্তু এই জায়গা আছে, টেবিলটা ধরো এখান থেকে শুরু হয়েছে, তোমার লেভেলেই টেবিলটা আছে, বাট টেবিলের তুমি নিচে, বাট তুমি কিন্তু একজাক্টলি এই জায়গায় না, একটু খেয়াল করো। তাহলে এইটাকে, এটার ক্ষেত্রে তুমি কি বলবা? এটা একটু বলো তো। এই টেবিল এইখানে আর তুমি এই জায়গায়, তার টেবিলের সাপেক্ষে তোমার প্রিপোজিশনটা কি হবে? একটু তোমরা কমেন্ট করো, একটু তোমরা কমেন্ট করো যে এইটা কি হবে। এই জায়গায় স্পেশাল একটা প্রিপোজিশন হবে, সেটা হচ্ছে এইটা হবে হচ্ছে এই টেবিলের সাপেক্ষে তুমি হচ্ছে বিলো। কেন বিলো? দেখো এই বিলোটা তখনই হবে যখন দেখো এই টেবিলের লেয়ারটা কিন্তু এরকম, দেখো টেবিল কিন্তু এরকম, এর লেয়ারটা হচ্ছে এরকম, এই লেয়ারের বা এই স্তরের নিচে তুমি আসো, বাট একজাক্টলি টেবিলের নিচে কিন্তু তুমি নাই। যদি টেবিলের নিচে তুমি এই জায়গায় থাকতা তাহলে তুমি বলতা কি আন্ডার। বাট দেখো টেবিল সোজা একটু দূরে হইলেও তুমি টেবিলের লেয়ার থেকে, স্তর থেকে তুমি নিচে, এখানে এটা কি বলবা? তুমি বিলো বলবা। তাহলে এবার কখন বলবা? যদি কোন একটা বিষয় তুমি ধরো এরকম আসছো, এই জায়গাটাতে তুমি আসছো, এখানে আসছো, আর ধরো টেবিলের লেয়ারটা এই জায়গায়, আমি একটু বুঝে দিচ্ছি। ধরো এটা একটা টেবিল, এটা যদি টেবিল হয়, এটা টেবিল মনে করো, তুমি আসছো ধরো এই জায়গায় কোন একটা কিছু আছে, এই জায়গাটাতে, এই জায়গায় যদি কিছু থাকে, দেখো এই টেবিলের লেয়ার থেকে কিন্তু সে উপরে, বাট একজাক্টলি টেবিলের উপরে কিন্তু সে না। যদি টেবিলের উপর থাকতো তাহলে ওভার বলতে পারতা তুমি, বাট টেবিলের লেয়ার থেকে সে উপরে, এখানে তোমাকে বলতে হবে হচ্ছে অ্যাবাভ। তাহলে তোমরা এই অ্যাবাভ, ওভার, বিলো, আন্ডার, এই কয়টা বিষয় ক্লিয়ার কিনা? না বুঝলে তোমরা এখনই বলো, তোমরা যদি না বোঝো এখনই বলো। আর একটা বিষয় স্পেসিফিক ভাবে বোঝাই, যদি এইটা একটা টেবিল হয়, টেবিল দিয়ে সব বোঝাচ্ছি, ধরো এটা একটা টেবিল, কোন একটা বস্তু এরকম ভাবে আছে, ধরো এখান থেকে শুরু হয়ে ধরো এটা একটা লাঠি, হ্যাঁ এরকম ভাবে আছে। এবার খেয়াল করে দেখো ওই কিন্তু এইখানে টেবিলের নিচেও কিছু অংশ আছে, টেবিলের বাইরে এই যে লেয়ারটা, এই লেয়ারের নিচেও কিছু অংশ আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি প্রিপোজিশন ইউজ করবা? কেউ কি বলতে পারবা এটার ক্ষেত্রে কি হবে? কেউ বলতে পারবা কিনা? কমেন্ট করো। আচ্ছা আরেকবার আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই, পিকচারটা টোটালটা। এই টেবিলের ক্ষেত্রে হবে কি জানো? এই টেবিলের ক্ষেত্রে সম্ভবত অনেকেই পারবা না এটা। এই টেবিলের ক্ষেত্রে বসানো যাবে হচ্ছে কি আন্ডারনিথ, এটাকে বলা হয় কি আন্ডারনিথ, একটু বুঝতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে এখানে আমরা চলে গেলাম, যদি এই ছাতাটা হচ্ছে সম্পূর্ণ আমাদের মাথার উপরে, এর মানে কি দেখো আমাকে ঢেকে রাখছে ছাতাটা, এটা হবে কি আন্ডার। বাট প্রবলেম হচ্ছে যদি ছাতাটা এখানে না থেকে, ছাতাটা যদি এইখানে থাকতো, ধরো এইখানে ছাতাটা আছে, তাহলে এইটার ক্ষেত্রে তুমি কি বলতা? এইবার কিন্তু তুমি ছাতার নিচে নাই, বাট ছাতার যে লেয়ারটা, লেয়ারের নিচে তুমি, এটার ক্ষেত্রে কিন্তু আমি বলছি অলরেডি, এটার ক্ষেত্রে কি হবে? বিলো হবে। মানে জাস্ট আমরা বলি না যে ওর হাইট হচ্ছে বিলো 5 বা ও মার্ক পাইছে হচ্ছে বিলো 10, এর মানে কি একজাক্টলি 10-এর নিচে যে কোনো সময় কিন্তু সে হইতে পারে। এর মানে এই যে স্তরটা, স্তরের যে কোনো জায়গা সে নিচে, এর মানে একজাক্টলি যে ছাতার নিচে বিষয়টা কিন্তু তা না। আচ্ছা যদি তোমরা ক্লিয়ার হও একটু বলো, আমরা নেক্সটে চলে যাব। অনেক কিছু, যদি তোমরা ক্লাসটা একটু দীর্ঘক্ষণ করতে চাও অনেক কিছু তোমরা জানতে পারবা, বাট তোমাদের যদি লাইভের সংখ্যা কমে যায় তাহলে তো আসলে আমাদের কিছু করার নাই।
দেখো এরপরে তুমি এখানে যাওয়ার পরে দেখলা যে এখানে একটা পুকুর আছে, ধরো পুকুরটা এরকম, এখানে একটা পুকুর, এটা হচ্ছে কি পানি, এগুলা পানি। এখানে যদি একটা নৌকা থাকে, আচ্ছা এটা ধরো একটা নৌকা, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এটা একটা নৌকা। আচ্ছা নৌকাটা কি বোঝা যায় একটু দেখো তো। তুমি যদি এই নৌকা থেকে এখানে ধরো তুমি এই নৌকাতে জাম দিলে, এক্ষেত্রে তুমি কি বলবা বলো তো? তোমরা বলতে পারো কিনা এই নৌকাতে তুমি এখান থেকে জাম দিয়ে নৌকাতে উঠলা, এক্ষেত্রে তুমি কি বলবা? এই প্রিপোজিশনটা একটু বলো, এই প্রিপোজিশনটা বলো। তুমি এখান থেকে লাফ দিয়ে নৌকাতে উঠছো, এক্ষেত্রে কি প্রিপোজিশন ইউজ করবা তুমি? আমি কিন্তু বলছি যে কোন একটা স্তরের উপরে যদি তুমি গতিশীল অবস্থায় যাও, কোন একটা তলের উপরে কিন্তু হতে হবে। এটা কিন্তু তল, দেখো এমনি হওয়ার কথা ছিল কি এই তলের উপরে কিছু একটা জিনিস স্থির অবস্থায় থাকলে সেটা হয়তো অন, কিন্তু যেহেতু তুমি গতিশীল অবস্থায় এই তলের উপর পড়ছো এবং তুমি কিন্তু ভেদ করে নিচে চলে যাও নাই, মাটি তো আসলে ভেদ করা যায় না, সেক্ষেত্রে এটা হবে কি 1 2। এই ক্লাসটা তোমরা আবার দেখবা। দেখো কোন একটা তলের উপরে যদি তুমি গতিশীল অবস্থায় পড়ে যাও বা এখানে যাও, সেক্ষেত্রে কি হবে 1 2। তাহলে যেহেতু তুমি নৌকা একটা তল, দেখো এই তলের উপরে গেছো লাফ দিয়ে, এটা কি 1 2। তারপরে তুমি ধরো এইখান দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছো, এইবার বলো যে এটার প্রিপোজিশন কি হবে? সেম ভাবে যদি আমি ঘরের এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যাই, এটার প্রিপোজিশন কি হবে? তোমরা একটু কমেন্ট করো, তোমরা একটু কমেন্ট করো যে ঘর ভেদ করে আমরা এই পাশে চলে গেলে এটার প্রিপোজিশনটা কি হবে? এইটার ক্ষেত্রে হবে, তোমরা জানো নাকি জানো, থ্রো হবে, থ্রো। থ্রো মানে কি একটা জিনিসের ভিতর দিয়ে ভেদ করে চলে যাওয়া। ধরো তুমি এরকম আমার হাতের এই পাশ দিয়ে ভেদ করে এই পাশ দিয়ে চলে গেল, ঠিক আছে, এক্ষেত্রে আমরা থ্রো বলবো। দেখো নৌকার ক্ষেত্রে যেটা আমরা বললাম, তাহলে এই পাশ দিয়ে গিয়ে যদি এই পাশ দিয়ে বের হয়ে যায় থ্রো হবে। আর পাশাপাশি তুমি যদি এই তোমার বন্ধুর বাসায় ধরো চলে গেছো অলরেডি, বন্ধুর বাসায় চলে যাওয়ার পরে এখানে কিন্তু তুমি ঢুকতেছো, সেম ভাবে আবার দরজা দিয়ে ঢুকলা, আবার কি হবে? ইনটু হবে। ভিতরে যে তুমি চুপ করে বসে থাকলা মানে কি এটা ইন হবে, মানে ভিতরে মাঝখানে বসে থাকা। আর শেষ পর্যন্ত তুমি পৌঁছাইতে পারছো মানে কি 2 হবে। আর একটা বিষয় আমি বলি, একটু অ্যাড করি। ধরো এইটা তোমার বন্ধুর বাসা, আর্ট করতে তো সময় লাগে তাই না? আচ্ছা এটা যদি তোমার বন্ধুর বাসা হয়, তুমি ধরো এখান থেকে রওনা দিছো, এখান থেকে তুমি এইদিকে যাচ্ছ, তুমি বলতেছো যে আমি আমার বন্ধুর বাসার দিকে যাচ্ছি, বাট তুমি শিওর না যে তুমি তোমার বন্ধুর বাসায় যাবা। এমনও হইতে পারে যে তুমি মাঝ রাস্তায় যাওয়ার পরে তুমি অন্যদিকে চলে গেছো। এই ক্ষেত্রে তোমার প্রিপোজিশনটা কি? তুমি একজাক্টলি এই বাসার গ্যারান্টি নাই যে তুমি যাবা, এই ক্ষেত্রে তুমি কি প্রিপোজিশন ইউজ করবা? একটু তোমরা কমেন্ট করো। এই ক্ষেত্রে ইউজ করতে হবে হচ্ছে, একটু খেয়াল করো, টুয়ার্ডস প্রিপোজিশনটা ইউজ করতে হবে। টুয়ার্ডস, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, মানে আমার বন্ধুর বাসার দিকে যাচ্ছে আমি, কিন্তু আমি শিওর না যে আমি আমার বন্ধুর বাসায় যাব। তোমরা এটা ক্লিয়ার কিনা? এটা কি টু বলতে বোঝাচ্ছে যে তুমি তোমার বন্ধুর বাসায় শিওর যাবা, এখানে তুমি যাচ্ছ, এটা তোমার লক্ষ্য বস্তু। বাট যখন তুমি টুয়ার্ডস বলতেছো তখন মানে কি তুমি মাঝখানে অন্যদিকে চলে যেতে পারো, বাট তুমি যাচ্ছ বলে তো তোমার বন্ধুর বাসার দিকে। এটা কি ক্লিয়ার? টুয়ার্ডস এর বিষয়টা ক্লিয়ার? কনা দাস বলছে টুয়ার্ডস, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, চুপ করে বসে থাকতে হবে, গুড। এটা একটু খেয়াল করে, এটা তোমরা ক্লিয়ার কিনা? টু আর হচ্ছে টুয়ার্ডস এর বিষয়টা। আর তোমাদের যদি আরো কোনো প্রিপোজিশন জানার থাকে তোমরা এখনই কমেন্ট করো, আমি এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি। টোটাল প্রিপোজিশনটা কিন্তু ক্লিয়ার করতে চাচ্ছি আমি। দেখো এই পেজটা তোমরা ক্লিয়ার কিনা, কোথাও প্রবলেম হচ্ছে কিনা? আচ্ছা ওয়ান ওভার অ্যাবাভ ভালো করে বুঝাইতে হবে, ওকে। দেখো ওয়ান ওভার অ্যাবাভ এটা একটু বুঝাচ্ছি। ধরো এইটা একটা টেবিল, এটা যদি একটা টেবিল হয়, এটা যদি টেবিল হয়, ধরো তুমি এখানে, এটা একটা তল, এখানে একটা বই আছে, ধরো এটা একটা বই, এই বইটা কিন্তু টেবিলের উপর তুমি রেখে দিছো স্থিরভাবে, এইটা হবে হচ্ছে অন। কোন একটা তলের উপর যদি কোন একটা বস্তু স্থিরভাবে থাকে সেটা হবে অন। আর তারপরে তোমার কোশ্চেনটা ছিল ওভার। ওভার মানে ধরো এখানে তুমি আসো, তোমার উপরে ফ্যান ঘুরতেছে, বা তোমার উপরে একটা ফ্যান ঘুরতেছে ধরো, তাহলে দেখো তোমার একজাক্টলি উপরে কিন্তু এই বিষয়টা কিন্তু গতিশীল, এক্ষেত্রে তুমি ওভার বলবা। একটু খেয়াল করো,
তারপরে যদি এরকম হয় যে তোমার উপর দিয়ে কিছু একটা চলে গেল, একটা পাখি উড়ে গেল, বা একটা দেয়ালের উপর দিয়ে পাখি উড়ে গেল, এটা কিন্তু আবার তোমাকে বলতে হবে। আচ্ছা, অ্যাবাব বলতেছো। অ্যাবাব মানে তুমি যদি কোন একটা বস্তু ধরো যে এইখানে রাখছো, এইখানে ধরো তুমি কি রাখছো, একটা বল রাখছো, ফুটবল। এই বলটা কি এই এই বাসার নিচে? বলতে পারবা যে আন্ডার দ্য হাউস? এটা হবে কখনো? কারণ এই বলটা তো এই বাসার নিচে নয়। তাহলে এইখানে কিন্তু তুমি কখনো কি ইউজ করতে পারবা না, আন্ডার ইউজ করতে পারবা না। এখানে তোমাকে ইউজ করতে হবে কি, বিলো। বিলো মানে কি, এই যে লেয়ারটা, এটা সর্বোচ্চ যে লেয়ারটা, এই লেয়ারের নিচে কিন্তু এই বলটা আছে, বাট এই বাসার নিচে কিন্তু এই বলটা নাই। আচ্ছা, অ্যাবাব মানে সেম, আমি যেটা বললাম বিলো রুলটা হচ্ছে অ্যাবাব। তুমি যদি ধরো এইটার সাপেক্ষে হচ্ছে এটা বিলো, বাট আমি যদি বলি যে এই ঘরটার সাপেক্ষে এটা বিলো, তাহলে বলের সাপেক্ষে ঘরটা কি? অবশ্যই হচ্ছে কি, অ্যাবাব, উপরের দিকে। অ্যাবাব মানে উপরের দিকে, বিলো মানে নিচের দিকে। কোন একটা লেয়ার থেকে যদি নিচের দিকে হয় সেটা আমরা বলবো বিলো, আর এই লেয়ার থেকে যদি উপরের দিকে হয় সেটা আমরা বলবো কি, অ্যাবাব। আচ্ছা, তারপর বলছে অ্যাট, ইন, অন। অন অলরেডি বলে ফেলছি। অ্যাট আর ইনের বিষয় হচ্ছে কি, ইন মানে কোনো কিছুর ভিতরে থাকা, এই জিনিসটার ভিতরে যদি কোনো একটা কিছু থাকে এটাতে আমরা ইন বলবো, ঠিক আছে। আর অ্যাট বলছো, অ্যাট মূলত হচ্ছে ছোট স্থানের আগে বলে। ছোট স্থান মানে কি, যেমন আমি যদি বলি যে ঢাকা, আর যদি আমি বলি ফার্ম গেট, তাহলে ফার্ম গেটের আগে কি বসাবা তুমি, অ্যাট। আর ঢাকার আগে কি, ইন হবে, কারণ বড় জায়গা হচ্ছে ঢাকা, আর ফার্ম গেট হচ্ছে ছোট। পাশাপাশি অ্যাট হচ্ছে সময়ের আগে ব্যবহৃত হয়, অ্যাট 10 PM, অ্যাট 5 PM এরকম ব্যবহৃত হয়। আচ্ছা, তোমাদের আরো যদি এই প্রিপোজিশন সম্পর্কে কিছু জানার থাকে তোমরা এখনই কমেন্ট করো, টোটালটা ক্লিয়ার করে দিচ্ছি আমি। আচ্ছা, আর এই 14 নম্বর কোশ্চেন অ্যান্সারটা করো। 14 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দ্রুত করো। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? এটা পারবা, ইজি ছিল, বলো। তোমরা সবাই একটু আসলেই অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো তো, ধৈর্যের একটা ব্যাপার আছে, বাট একটু কষ্ট করে ক্লাসটা করো। নাইমা সুলতানা মিম বলছে আবার ক্লাসটা করতে হবে। অবশ্যই করবা, একাধিকবার ক্লাসটা করবা, প্রিপোজিশন তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখনো তোমরা বলো যদি কোনো প্রিপোজিশনের প্রবলেম থাকে, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। রাইট ইউর নেম বিলো দ্য লাইন, গুড। এবার বুঝছো যে কেন বিলো বলা হয় নেম লেখার আগে, কারণ ওখানে একটা কি থাকে, দাগ দেওয়া থাকে, ওটা নিচে লিখতে বলে বিলো। এক দেখলে তোমার ওটা নিচে বলতে বলে না, ওটা নিচে কোনো একটা জায়গায় দেখে দেখ হইলেও সমস্যা নাই। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, এটা কি হবে? হ্যাঁ, এটা কমন নাউন, সাবাস। কারণ মানুষ দ্বারা, মানুষ বললে কিন্তু সমস্ত মানুষকে বোঝাচ্ছে, এখানে স্পেসিফিক ভাবে কারো নাম আমি উল্লেখ করি নাই। আচ্ছা, ইজ হি ইন, এটা কি হবে বলো তো? এই কোশ্চেন আনসারটা বলো। অ্যাট হচ্ছে সময়ের ক্ষেত্রে ইউজ হয়। আর যেমন তোমার হচ্ছে যদি স্পেসিফিক কোনো ডে হয়, যেমন আমি বলি যদি তোমার হচ্ছে রবিবার, সোমবার, সানডে, মানডে, এক্ষেত্রে বলতে হবে তোমার অন সানডে, অন মানডে। আর তুমি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম মাসের কথা বলো, সেক্ষেত্রে তোমার ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি এরকম হবে। তুমি যদি কোনো সাল বলো যে 1971 বা 1976, তাহলে সেক্ষেত্রেও কি ইন 1971, ইন 1976 এরকম ইউজ হবে। তোমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে বলো যে কোশ্চেনটা ক্লিয়ার। লামিয়া আহমেদ নূর বলছে 15 হবে। আচ্ছা, অনেকে প্রিপোজিশন বলতেছো। আচ্ছা, পূর্ণিমা রানী বলছে এ, তাসমিয়া দীপ্তি তুষি বলছে এ, কহনা দাস প্রিপোজিশন, তানিয়া আক্তার প্রিপোজিশন। এটাই আমার ক্লাসের চমক যে তোমরা 90% ভুল উত্তর দিবে, ঠিক আছে? এটা আমি জানি তোমরা 90% যে ভুল উত্তর দিবে, ওগুলো মাথায় রেখে আমরা কোশ্চেনগুলো সাজাই, যে তোমাদের কোথায় প্রবলেম সেটা আমরা জানি। কিন্তু আচ্ছা, অনেকেই তোমাদের কোশ্চেন প্রত্যেকটাই মানে অ্যান্সারগুলো হচ্ছে প্রিপোজিশন অ্যান্সার, বাট এটার অ্যান্সার কিন্তু প্রিপোজিশন হবে না। এবার বলো কি হবে? হীরা রয় বলছে অ্যাডভার্ব, মেঘলা আকাশ প্রিপোজিশন, এটা প্রিপোজিশন হবে না। সারা তালুকদার বলছে 15 অ্যাডভার্ব। রাজনী আক্তার এ, তাসরিন তৃপ্তি তুষি। আচ্ছা, আজকের কোশ্চেনগুলো ইজি, এক্সামের গুলা হার্ড লাগে। আচ্ছা, এটা বুঝতে পারলে অনেক কিছু বুঝতে পারবা। দেখো এটা কি হবে, আমরা জানি যে প্রিপোজিশন কাকে বলে, এটাকে তোমাকে ক্লিয়ার হইতে হবে। প্রিপোজিশন হচ্ছে, এটার সংজ্ঞাটা তোমাকে বুঝতে হবে যে প্রিপোজিশন হচ্ছে বাক্যের একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক স্থাপন করে।
বাক্যের একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক স্থাপন করে। সে কার সাথে করে? নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের যে অন্যান্য পার্টস অফ স্পিচগুলো আছে তার সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে আমি বলতেছি কি যে নাউন বা প্রোনাউনের সাথে, এখানে ধর একটা নাউন আছে, এখানে নাউন আছে অথবা প্রোনাউন, যেটাই বলো না কেন, এই নাউন বা প্রোনাউনের সাথে এই পাশে যতগুলা ওয়ার্ড থাকবে তাদের কি করবে? সম্পর্ক স্থাপন করবে। এবার বলো যে এই পাশে নাউন বা প্রোনাউনে যদি না থাকে তাহলে এই প্রিপোজিশন সম্পর্ক কার সাথে স্থাপন করবে? এটা তো সম্ভব না, কারণ প্রিপোজিশন হইতে গেলে তাকে কি করতে হবে? নাউন বা প্রোনাউন যে থাকবে তারপরে সেই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে। যেহেতু এখানে নাউন বা প্রোনাউন একটাও নাই, দেখো ইনের পরে কিন্তু নাউন বা প্রোনাউন কিচ্ছু নাই, এর কারণে সে আর সম্পর্ক স্থাপন করতে পারবে না। এর মানে প্রিপোজিশনের দরকার নাই, এটা প্রিপোজিশন হবে না। তাইলে আমাদের কি হবে? এবার দেখো কেন এটার অ্যান্সার অ্যাডভার্ব হবে। কারণটা হচ্ছে আমরা জানি যে অ্যাডভার্ব হইতে গেলে আমরা তিনটা কোশ্চেন করি, হোয়েন, হাউ, তারপর কি আছে বলো, তার একটা হোয়ার। ঠিক আছে, হোয়েন, হাউ, হোয়ার, এই তিনটা কোশ্চেন করলে যে অ্যান্সার পাবা সেটা অবশ্যই কি একটা অ্যাডভার্ব হবে। এবার দেখো তো সে কি বলছে, ইজ হি ইন, এর মানে বোঝাচ্ছে যে সে কি ভিতরে, সে কি ভিতরে। যদি আমি বলি যে সে কোথায়, সে কোথায় মানে কি, হোয়ার ইজ হি, মানে সে কোথায়, এটার অ্যান্সার কি হয়, সে ভিতরে, মানে এই যে ইন, এটার অ্যান্সার আসে কি ইন, মানে ভিতরে। তাহলে এটা কি অ্যাডভার্ব। তোমরা কি এটা ক্লিয়ার? এটা তোমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, মেঘা ইসলাম বলছে কনফিডেন্সের সাথে ভুল করলাম। কোনো সমস্যা নাই, কনফিডেন্সের সাথে ভুল করা ভালো, না বুঝে ভুল করার থেকে কনফিডেন্স নিয়ে ভুল করা ভালো, তাই না? তোমরা এটা যদি ক্লিয়ার হও তাহলে তোমাদের ওই প্রিপোজিশন আমরা আবার একটু আলোকপাত করব। এটা আমাদের ছিল লাস্ট স্লাইড। এই টোটাল ক্লাসের ভিতরে বা টোটাল প্রিপোজিশনের ভিতরে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু বলো। এই জায়গাটাতে কোনো একটা জায়গায় তোমাদের কোনো একটা প্রিপোজিশন যদি বোঝার প্রবলেম থাকে তোমরা একটু এখানে একটু কমেন্ট করো। অদিতা রায় বলছে ক্লিয়ার, দিশা রয় ক্লিয়ার, লামিয়া আহমেদ নূর ক্লিয়ার, ফাবিয়া জান্নাত লুপা ক্লিয়ার, হায়াতি বিন আইদা ক্লিয়ার, অনন্যা দেবনাথ ক্লিয়ার, মুকারিমা আক্তার মিতু ক্লিয়ার, কেএস কৃষ্ণ ক্লিয়ার। যে কোনো ধরনের কোশ্চেন তোমরা এখন করতে পারো। আমরা তোমাদের জন্য আরো 10 মিনিট ফিক্সড করলাম, তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন তোমরা করতে পারো। প্রিপোজিশনের যে কোনো ধরনের সমস্যা আমরা সলভ করে দিব, একটু কমেন্ট করো। আর পাশাপাশি আরেকটা বিষয় বলি, যেহেতু তোমাদের মাত্র 28 দিনের মতো সময় আছে তোমাদের পরীক্ষার, এই টাইমটা তোমরা কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যদি তোমরা নার্সিং পরীক্ষায় ভালো কিছু করতে চাও তাহলে এই টাইমটা তোমাদেরকে মানে লস করলে হবে না, কিন্তু একদম প্রপার ওয়েতে তোমরা একটা স্পেসিফিক রুটিন করে তোমরা পড়াশোনা করবা। যে তোমরা দেখবা যে বারবার তোমার মডেল টেস্ট দিবে, বেশি বেশি মডেল টেস্ট বা এক্সাম দিলে কি হয়, তোমার কোন সাইডটা তোমার দুর্বল সেটা তুমি বুঝতে পারবা, আর সেই অনুযায়ী সেই প্রবলেম যে সাইডটাতে আছে সেখানে তোমরা একটু বেশি ফোকাস করবা, বেশি টাইম ব্যয় করবা, তাহলে দেখবা যে তোমাদের মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে। আচ্ছা, ইনটু আউট অফ একটু বুঝিয়ে দেন। ওকে, ইনটু আউট অফ আমি আবার বুঝাচ্ছি। ইনটু আর আউট অফ হচ্ছে, ধরো এটা একটা বাসা, ঠিক আছে, এটা একটা ঘর, এটা যে কোনো কিছু হইতে পারে, শুধু ঘর না, যে কোনো একটা বিষয় হতে পারে। এটা দরজা, একটা দরজা, এটা একটা দরজা, ঠিক আছে। তুমি এইখান থেকে দৌড়ায় এই রুমে ঢুকছো সাপোজ, বা এটাই ঢুকছো, এর মানে কি এইটা কিন্তু ভিতরে, ভিতরে মানে কি ইন হওয়ার কথা। বাট প্রবলেম হচ্ছে তুমি তো এখানে চুপ করে বসে আছো না, এখানে গতিশীল অবস্থায় তুমি গেছো, মানে কি গতি আছে প্লাস হচ্ছে কি ভিতরে, তাই না? গতি প্লাস হচ্ছে কি ভিতরেও তুমি ঢুকছো। এরকম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি ইনটু হবে, শুধু ইন হবে না, ইনটু হবে। এটা ক্লিয়ার কিনা? আর পাশাপাশি ধরো তুমি রুম থেকে বের হয়ে গেছো হেঁটে হেঁটে, তুমি ছিলে ভিতরে, বের হয়ে গেছো তুমি বাইরের দিকে, বাইরে মানে কি আউট, তাহলে এখানে হবে কি আউট অফ, এটা হবে কি আউট অফ। এই দুটা ক্লিয়ার কিনা, ইনটু আর আউট অফ? আচ্ছা, পূর্ণিমার রানী বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝাই দেন। এই বিষয়টা নিয়ে তোমাদের একটু বলি।
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলেই ওরকম ভাবে বোঝানো যায় না, বুঝছো? কিছু কিছু বিষয় আছে যেটা তোমাদের নিজে নিজে শিখতে হয়। যেমন আমি যদি বলি যে স্পেলিং, আসলে এটা আমি কিভাবে বোঝাবো, কারণ স্পেলিং তো তোমাদেরকে শিখতে হবে। আমি যদি বলি যে যেমন প্রোনাউন, হ্যাঁ এটার বানান তো তোমার জানতে হবে, না জানলে আমি এখানে কিভাবে বুঝাবো যে প্রোনাউন বানানটা কেমন। তোমাকে যদি বলি যে ধরো যে অহনা দাস বললাম, হ্যাঁ অহনা দাস, এটা তো একটা নাউন, তাই না? তো এই ক্ষেত্রে আমি এই বানানটা তোমাদের কিভাবে শেখাবো, তোমাদের তো জানতে হবে যে অহনা দাস বানানটা এরকম, স্পেলিংটা এরকম বিষয়। আচ্ছা, আর তোমাদের শোনো, এখন যে টাইমটা আছে এই টাইমটার ভিতরে কিন্তু আসলে তোমাদের সুযোগ নাই অনেক বেশি পড়ার। সেক্ষেত্রে তোমরা আমাদের যে মাস্টারমাইন্ড বইটা আছে এখানে যে স্পেলিং, গ্রুপ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম এগুলা আমাদের একদম একদম স্পেসিফিকভাবে যেগুলো বারবার আসে বা ইম্পর্টেন্ট সাজেশনমূলক সেগুলো আমরা এখানে অ্যাড করছি, তোমরা এই বইটা দেখতে পারো ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের টোটাল বিষয়টা ক্লিয়ার কিনা, আজকের সম্পূর্ণ ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো। এটা শেষ। আচ্ছা দেখো, হ্যাঁ কাঠগুলা বসে মুখস্থ করতে হয়, মুখস্থ করবা কিন্তু বুঝে বুঝে করবা, একটু নিজে নিজে স্পেলিং গুলা লিখবা, না লিখলে কিন্তু মনে থাকবে না। স্পেলিং পড়ার সিস্টেমটা হচ্ছে তোমাকে বারবার লিখতে হবে বানানটা, নাইলে হবে না। আর সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে শিখবা কেমনে, তুমি একটু মনে রাখবা কিছুর মাধ্যমে। এগুলো আসলে কিছু কিছু ট্রিক্স নিজের তৈরি করতে হয়। আর তোমাদের পিডিএফ দেওয়া হয়েছে সিনোনিম অ্যান্টোনিমের উপরে, যে পিডিএফটা দিছে ওইখানে একদম জিস্ট যে সিনোনিম অ্যান্টোনিম ওগুলাই দেওয়া আছে, ওগুলো তোমরা একটু পরে নিও এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, যদি টোটাল বিষয়টা তোমরা বুঝে থাকো তাহলে আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত করব। আচ্ছা, সবাই বলতেছো ক্লিয়ার? আর তোমরা যারা আজকের ক্লাসটা নোট করছো তোমরা একটু ক্লাস নোটটা পোস্ট করে দিবে, তাহলে অনেকেই সেখান থেকে উপকৃত হবে, শিখতে পারবে। আর তোমরা যে নোট করছো এটা তোমাদের জন্য কিন্তু অনেক বেনিফিট হবে, কারণ তুমি যে নোট করতেছো একটা জিনিস পড়া আর লেখা কিন্তু অনেক ডিফারেন্স আছে। তুমি যখন একটা জিনিস পড়তেছো সেটা তোমার 30%-এর উপরে কাভার হয় না, বাট যখন তুমি সেটাকে লিখতেছো সেটা কিন্তু মোটামুটি 60-70% তোমার কাভার হয়ে যায় লেখার মাধ্যমে। তোমরা নোট করবা বেশি বেশি। আগামীকাল তোমাদের জন্য জিকে ক্লাস আছে, তোমরা সবাই সেই ক্লাসে জয়েন হবে আশা করি। আজকের মতো তোমাদের ক্লাস এখানেই সমাপ্তি, ধন্যবাদ সবাইকে।